শুরু করছি আজকে এই উপন্যাসে ষষ্ঠ পর্ব। চাকরিটা ছেড়েই দেব ভাবছি। শিলাকে শুনিয়ে বলল বিমান। তাই? তারপর কি করবে? ব্যবসা আছে, প্রমোটারি আছে। অত টাকা আমরা কোথায় পাবো? শুনেছি অনেক টাকা লাগে। কেন? এতদিন তো দেখলে তোমার গয়নাগুলো ডিম পারল না, এবার ওগুলো বেচে দেব। কেয়া বৌদির কাছে কিছু ধার করব, সব মিলিয়ে একটা কিছু শুরু করে দেওয়া যাবে। বাবু বলের সঙ্গে কথাও হয়ে গেছে, ও সব রকম হেল্প করবে। ও কেন করবে? ও কি তোমার আগের পরিচিত? ওর নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। ওফ, তোমার সবেতেই সন্দেহ। যেই গয়নার কথা বলেছি অমনি ব্যাগড়া দেওয়া শুরু হয়ে গেল। শিলা চুপ করে যায়। বিমান এর আগেও বহুবার ব্যবসা করব বলে লাফিয়েছে, পরে থেমে গেছে। এবার যেন একটু বেশি উৎসাহ দেখাচ্ছে। শিলার বাবা গয়নাঘাটি কিছু কম দেয়নি। এই গয়নাগুলো থেকেই শিলা শেষ ভরসা পায়। তারপর মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে। বেশ চিন্তায় পড়ে যায় শিলা। বিমানের মাথা থেকে ব্যবসার ভূত নামাতে হবে, কিন্তু তার কথা তো কানে নেবে না বিমান। শিলা ভাবে একবার যাবে নাকি কেয়া বৌদির কাছে। কেয়া বৌদিকে দিয়ে যদি বোঝানো যায় বিমানকে, কেয়া বৌদির সামনে দাঁড়ানো মানে হেরে যাওয়া। কোনো পরিস্থিতিতেই শিলা কেয়া বৌদির কাছে করুণা প্রার্থী হয়ে দাঁড়ায়নি। পাড়ার লোকেরা আজও শিলার কানে আগুন বর্ষণ করে যায়। অফিসে জুতো পড়তে পড়তে বিমান বলল, সামনের রবিবার বাবু পালকে নেমন্তন্ন করেছি। ভালো করে রান্নাবান্না করো, দুপুরে খাবে। আর ঘরদোর পরিষ্কার করে রেখো, নিজেও একটু ভালো শাড়ি টাড়ি পরো। আর হ্যাঁ, তোমার কানের কাছে ওই কটা পাকা চুল ইদানিং দেখা যাচ্ছে, একটু ডাই করিয়ে নিতে পারো না? কথা কটা বলে বিমান কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। শিলা ভাবে, হঠাৎ এত নজর বউয়ের দিকে। বিমান কি শুধরে যাচ্ছে? পাকা চুলগুলো শিলা আয়নায় দেখেছে। পাড়ার লোকেদের নানা অগ্নিবর্ষণে চুলগুলো আসলে জ্বলে গেছে। দরজা ভেজিয়ে শিলা ঘরে আসে। শাড়ি পাল্টে এবার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে। হঠাৎই ডোরবেল বেজে ওঠে। শিলাকে আবার ফিরতে হয়। দরজা খুলে দেখে ইলোরা। কাকু কি বেরিয়ে গেল? হ্যাঁ, এইমাত্র বেরোলো। কেন বলো তো? টিকিট কাটা হয়েছে কিনা তুমি জানো? কিসের টিকিট? ইলোরা আশ্চর্য হয়, বলে, ও মা, তুমি জানো না? আমরা সবাই পুরী যাচ্ছি, তুমিও তো যাচ্ছ। কাকুকে টিকিট করতে দেওয়া হয়েছে। শিলা বলল, আমাকে তো কিছু বলেনি। ইলোরা বেশ রেগে গেল, বলল, দেখেছ, এই কাকুটা না চিরকাল ডুপ্লিকেসি করে, তোমায় কিছু বলেইনি। না গো, বিশ্বাস করো। তার মানে তোমাকে না নিয়ে যাওয়ার ধান্দা। যদিও আমরাই প্রস্তাব দিয়েছিলাম তোমাকে নিয়ে যেতে, রাজিও তো হয়েছিল। ইলোরা একটুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার হাতে এখন সময় আছে? কেন বলো তো? সময় আছে কিনা বলো না। ওই একটু পরে তুলতুলিকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তুমি শাড়ি পাল্টে নাও, চলো আমার সঙ্গে মায়ের কাছে চলো। আজ ফাঁস করব কাকুর কীর্তি। না বাবা, আমি যাব না। কেন? ভয় করছে? দোষ করছে ওরা, আর তুমি ভয় পাচ্ছ? না, ভয় না ঠিক। তবে কি, প্রতিপ্রেম? ইলোরার কথায় জোর পায় শিলা। ও এমনিতে ভাবছিলই একদিন যেতে হবে কেয়া বৌদির কাছে। শাড়ি বদলাতে পাশের ঘরে ঢোকে শিলা। ইলোরা সোফায় বসে। সোফায় পড়ে আছে তুলতুলির একটা বই, সবুজ টিয়া আঁকা লাল রঙের ফ্রক পরা একটা মেয়ে। বইটা কোলে তুলে নেয় ইলোরা। বই ভর্তি ছোটবেলায় সেই সব ছড়া ছবি, সেই বই যা ইলোরা ছোটবেলায় পড়েছিল। এই বই এখনও ছাপা হয়। ছবি ছড়াগুলোর ওপর চোখ বোলায় ইলোরা, যেন নিজের ছোটবেলাটাকেই আদর করছে। ছোটবেলায় এই বই পড়া শেষ করে যখন বাইরের দিকে তাকিয়েছিল, কিছুই মিল পায়নি রাজনগরের সঙ্গে বইয়ের। তখনই রাজনগরে পুকুর প্রায় উধাও, টিয়া পাখি খাঁচার ভেতর ছাড়া দেখা যায় না। হাট, মাঠ, ঘাট, মাছ, ছিপ সমস্ত ইলোরার সে বইয়ের মধ্যেই সেঁধিয়ে গিয়েছিল। কাঁঠাল বাগান, বাজারে একটা বাচ্চা ছেলে সুনিপুণ হাতে মুরগি কাটত। বাবা বলতো ওই ছেলেটার নাম নাকি গোপাল। সেই বইয়ের গোপাল একটি সুবোধ বালক। শিলা কাকি শাড়ি পরে চলে এসেছে।
ইলোরা বলল, চলো। ওরা যখন ইলোরাদের গেটের কাছে এসে পৌঁছেছে, কেয়া গেট খুলে বেরিয়ে এলেন। প্রসাধন শাড়ি দেখে বোঝা যাচ্ছে কোনো কাজেই বেরোচ্ছেন। ইলোরা বলল, এই রে, মা আবার এখন বেরুচ্ছে। কেয়ার চোখে একটা সানগ্লাস, ধপধপে গায়ের রং, পরনে হলুদ শাড়ি, সূর্য যেন বিশেষ আলো ফেলে রেখেছে কেয়ার শরীরে। এই রূপের সামনে মুগ্ধ হয়ে যায় শিলা। কেয়াকে মনে হয় পুরনো বাংলা সিনেমার নায়িকা। ইলোরা মায়ের মুখোমুখি হয়ে বলল, মা, তুমি বেরোচ্ছ? শিলা কাকি তোমার সঙ্গে কটা কথা বলতে চায়। সানগ্লাসটা চোখ থেকে খুলে কেয়া শিলার দিকে তাকিয়ে বললেন, আমি যে এখন একবার ব্যাংকে যেতাম, তুমি বিভাই বিকেলে এসো। শিলা মাথা হেলিয়ে আচ্ছা বলে। শিলা কিন্তু বিকেলে আর ইলোরাদের বাড়িতে যায়নি, বিউটি পার্লারে গেছে, জীবনে প্রথম। ডানলপের এই রেস্টুরেন্টে বিয়ারও পাওয়া যায়। মোহন একটা বিয়ার অর্ডার করাতে আইভি 2টো গ্লাসের কথা বলেছিল, অর্থাৎ ও খাবে। কলেজ বেলায় অনেকবার আইভিকে সঙ্গে নিয়ে এখানে এসেছে, তখন আইভি বেশ ভীতুই ছিল। দূরের সিটে পাঞ্জাবি ড্রাইভাররা বিয়ার সহযোগে লাঞ্চ করত, বেশ ভদ্র তারা, তবু আইভি ভয় পেত। মোহন পছন্দ করত এই রেস্টুরেন্ট, বেশ নিরালা, বিয়ার টিয়ার চলে বলে প্রেমিক প্রেমিকারা ভিড় করে না। হস্টেলে থেকে আইভি বেশ স্মার্ট হয়ে গেছে, ভয় তো পাচ্ছেই না, তার উপর আবার বিয়ার খাবে বলছে। কেবিনের পর্দাটা টেনে দেয় মোহন। দীর্ঘ 6 মাস পরে আইভির সঙ্গে দেখা। কদিন আগে বাড়িতে একটা চিঠি এলো মোহনের, বুধবার বিকেল 3টে ডানলপে আসছি, জরুরি দরকার, থাকিস, আইভি। ডানলপ মানেই এই রেস্টুরেন্ট। মোহন একটা সিগারেট ধরিয়ে বলল, কি বলবি বল। বলছি বলেই চুপ করে যায় আইভি। সোজা মোহনের দিকে তাকিয়ে থাকে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। এই মুখে কখনো বিষাদ দেখেনি মোহন, সবসময়ই উচ্চাসা আর স্বপ্ন। কোনো ঘটনায় কি সমস্ত কিছু ভণ্ডুল হয়ে গেছে? এবার আইভি যা করে তাতে আরও আশ্চর্য হয় মোহন। লেডিস পার্স খুলে একটা দামি সিগারেট প্যাকেট বার করে সেখান থেকে একটা সিগারেট মুখে ধরে, নিজস্ব দেশলাইয়ে সিগারেট ধরায়। বেশ পাকা প্রতিটি স্টেপ। মোহন বলল, বাহ, অভ্যেস করে ফেলেছিস। হোস্টেলে থাকলে অভ্যেস হয়েই যায়। বেয়ারা বিয়ার দিয়ে গেল। মোহন গ্লাসে ঢালতে ঢালতে আবার জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছিস না যে? আইভি এক চুমুক বিয়ার খেয়ে টেবিলে গ্লাস রাখতে রাখতে বলল, ও আমাকে অ্যাসিড বাল্ব মারবে বলেছে। হ্যাঁ, কে? সুশান্ত। ও, তোর সেই ডাক্তার প্রেমিক? হ্যাঁ, এটা আমার ফাইনাল ইয়ার। কি হবে মোহন? মোহন কিছুই বুঝতে না পেরে বলল, তুই তো বলেছিলি ফাইনাল ইয়ারের পর তুই ওকে বিয়ে করবি, ওদের নিজেদের নার্সিং হোম আছে, ওখানেই প্র্যাকটিস করবি, তা হঠাৎ কি হলো? সব ফলস মোহন। জানিস, ও আমাকে আগাগোড়া মিথ্যে বলেছে। নার্সিংহোমটা 6টা ডাক্তারের শেয়ারে করা। যে গাড়িটা নিয়ে ও কলেজে আসতো ওটাও নার্সিংহোমের নামে। ওর মা আমাকে সব ফাঁস করে দিয়েছে। ওর মা ভীষণ ভালো মহিলা, বলেছেন, মা, এরা বাপ বেটা দুজনেই বড়লোকি দেখাতে ভালোবাসে। আমি একজনকে নিয়ে জ্বলছি, তুমি আর জ্বলতে এখানে এসো না। আইভি কাঁদছে, বলছে, আমি ওকে রিফিউজ করেছি, শুনছে না জানিস, বলছে আমি তোমাকে ছাড়বো না, ক্ষতি করে দেব। মোহন বুঝতে পারে না এখানে তার কর্তব্য কী। কান্নার দমক একটু কমলে মোহন বলে, আচ্ছা শোন, পুলিশে জানিয়ে দে না, ব্যাটাম খেলে সমস্ত বীরত্ব বেরিয়ে যাবে। না রে মোহন, এখন পুলিশের ঝামেলায় জড়ালে আমার পরীক্ষায় বসা হবে না। আর ও সেটাই চাইছে, আমার কেরিয়ার নষ্ট করে দিতে চাইছে। তা আমাকে এসব কেন বলছিস বলতো? আমায় কি করতে হবে? কিছু না, কলেজ লাইফ থেকে যখনই কোনো সমস্যায় পড়েছি তোকে শুধু বলেছি, তাই আজও বললাম। কোনো বিপদে পড়লে তোর কথাই খালি মনে পড়ে। কেন বলতো? সে আমার দুর্ভাগ্য। তুই বলিস তো ছেলেটাকে একটু চমকে দিয়ে আসতে পারি। না না, দরকার নেই, দেখি না কি হয়। আমার কেরিয়ার আমাকেই লড়তে দে। গ্লাস শেষ করে উঠে পড়ে আইভি।
মোহন নিজেরটা ঢকঢক করে মেরে দেয়। ওরা কেবিন থেকে বেরিয়ে আসে। মোহন ভাবতে থাকে আইভি তাকে কেন ডেকে পাঠালো, আর কেনই বা এত সব বলল। ও কি মোহনের সান্নিধ্যে লড়াইয়ের রসদ জোগাড় করল? মোহনের নিজেরই এখন ভয় করছে। ছেলেটা যদি সত্যি গাড়ল হয়, সত্যি যদি অ্যাসিড ফ্যাসিড ছুঁড়ে মারে, কতটা সতর্ক হয়ে এখন আইভিকে কেরিয়ার গড়তে হবে। আইভি বিল মিটিয়ে দিয়েছে, ওরা এখন রাস্তায়। আইভি বলে, জানিস মোহন, আমার এখন মনে হয় রাজনগর কলেজই আমার ভালো ছিল। কি দারুণ জীবন ছিল, সাধুঘাট, আড্ডা, কলেজ পালিয়ে সিনেমা। তোর মতো একটা বন্ধুও ছিল। কেন যে এইসব ডাক্তারি পড়তে গেলাম। মোহন ভাবল, পেঁচে পড়লে মামাকেও লোকে বাবা ডাকে। ডানলপের মোড়ে এসে মোহন জিজ্ঞেস করে, কিরে, রাজনগর যাবি নাকি হস্টেলে ফিরে যাবি? আমি আমি রাজনগরেই ফিরব। অনেকদিন বাবা মাকে দেখিনি। ওরা মোড় ক্রস করে দক্ষিণেশ্বরের রাস্তার পাশে দাঁড়ায়। 3 নম্বর বাস আসবে। কলেজ জীবনে 3 নম্বর বাসের কন্ডাক্টররাও ওদের চিনত। এখন কি আর মনে আছে তাদের? একেবারে অন্য স্বরে আইভি বলে, হ্যাঁ রে মোহন, শুনছি তুই নাকি একটা স্টেডি প্রেম করছিস, আর মেয়েটাকেও নাকি দারুণ দেখতে, ভীষণ ফর্সা। এই কালো ফর্সা কমপ্লেক্সটা আজও গেল না আইভির। নিজের কালো রং ও কেরিয়ার দিয়ে পরিষ্কার করতে উঠে পড়ে লেগেছিল। ওইসব ওর মায়েরই শেখানো। কালো মেয়ের বিয়ে হবে না, ভালো করে লেখাপড়া করো, ছোটবেলা থেকেই ও শুনে আসছে। কিন্তু কালোর মধ্যে যে মুখশ্রী ও বহন করে তা এক গভীর ছাপ সৃষ্টি করে রেখেছে মোহনের স্মৃতিতে। এই মুখে কেউ অ্যাসিড মারবে ভাবতে পারে কি করে? সেটা মনে করেই আশ্চর্য হয় মোহন। আইভি মোহনের কাছে উত্তর না পেয়ে আবার বলল, কি রে, সত্যি তুই সিরিয়াসলি প্রেম করছিস? হ্যাঁ, বোধ হয়। বাস এসে গেছে। ওরা উঠে পড়ে। বাস চলছে, কন্ডাক্টরটা চেনা নয়। বালি ব্রিজ পেরিয়ে যাচ্ছে বাস। একসময় রাজনগর কলেজের সামনে এসে দাঁড়ালো। মোহন যে আশঙ্কাটা সামান্য হলেও করেছিল সেটাই হলো। কলেজ ফেরত বাসে উঠে আসছে ইলোরা। লেডিস সিট থেকে আইভি গেটের দিকেই তাকিয়ে আছে। ইলোরা মোহনকে দেখেনি। ইলোরা আইভির সামনে এসে দাঁড়ায়। ওরা একে অপরকে চেনে না। মোহন ভাবে আলাপ করিয়ে দেবে কি, তারপর ভাবে না থাক, আলাপ হলেই আর একটা সম্পর্ক তৈরি হবে, আর তৈরি হবে জটিলতা। এমনিতে জটিলতায় ভরে গেছে সব কিছু। ওদের অগোচরে মোহন নিজেই বাস থেকে নেমে পড়ে। বাস চলে যায়। রাজনগর স্টেশনে এসে সবাই আবিষ্কার করল শীলাকে বিমান আনেনি। ইলোরা গজগজ করছে। একসময় বলেই ফেলল বিমানকে, আপনিও তাহলে বাড়ি চলে যান, আপনাকেও যেতে হবে না। বিমান ইলোরাকে বোঝাচ্ছে, বিশ্বাস করো, তোমার কাকিমার বাবা অসুস্থ, ওকে বাপের বাড়িতে দিয়ে আমি তাড়াহুড়ো করে এসছি। শ্বশুরমশাই অসুস্থ আর আপনি চলে এলেন কেন? এখন একটু ঠিক আছে। তোমার কাকিমাকেও তো বললাম চলে আসতে, এলো না তো আমি কি করব? প্যাঁচটা মোহন বুঝতেই পারছে, কিন্তু কিছু করার নেই। সুধাময়ী সুটকেসের ওপর বসে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। এখন রাত 8টা বাজছে। এখান থেকে ইলেকট্রিক ট্রেনে হাওড়া, তারপর পুরী এক্সপ্রেস। অনেক দিন কোথাও বেড়াতে যায়নি মোহন। 2 বছর আগে বসন্ত উৎসবে বন্ধুদের সঙ্গে শান্তিনিকেতনে গিয়েছিল। এই ট্যুরটা কেমন হবে কে জানে। বিমান লোকটার কারণে ইলোরা তো এখন থেকেই মুড অফ করে বসে আছে। ট্রেন ঢুকছে, মোহনরা প্রস্তুত হয়ে নেয়। রাতের ট্রেনে এই এক অসুবিধে, বাইরেটা দেখা যায় না। ইলোরা উসখুস করছে, মোহন একটা মোটা বই পড়ছে। বিমান কাকু আর ভাই প্যাসেজের ওপাশে যেখানে 2টো বার্থ থাকে তার নিচের বার্থে দাবা খেলছে। বাবা চুপচাপ বসে কী সব ভাবছে। আদৌ কি কিছু ভাবছে? একটা ব্যাপার বেশ ভালো লাগছে ইলোরার। মা আর ঠাম্মা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে, কিন্তু ইলোরা কি করবে? স্টেশনে হুইলার থেকে একটা মেয়েদের পত্রিকা কিনেছিল, উল্টে পাল্টে রেখে দিয়েছে। এখন পড়ার মুড নেই। একে বেড়াতে যাচ্ছে, তাও আবার সঙ্গে মোহন। ভেতর ভেতর ভীষণ উত্তেজনা হচ্ছে। মোহনটা আশ্চর্য, কীরকম ধ্যানস্থ হয়ে বই পড়ে যাচ্ছে, যেন ধর্মগ্রন্থ। তবে মোহনকে আজ দারুণ অ্যাট্রাকটিভ লাগছে।
ব্লু জিন্সের সঙ্গে হোয়াইট স্পোর্টস গেঞ্জি। সন্ধেবেলা যখন হ্যাভারস্যাক কাঁধে নিয়ে বাড়িতে ঢুকল, মায়ের চোখও খানিক স্থির হয়েছিল মোহনের ওপর। মোহনের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা সত্ত্বেও মোহন যখন কিছুতেই চোখ তুলছে না, এপাশ ওপাশ দেখে নিয়ে উল্টো সিটে বসে থাকা মোহনের বইটা হাত বাড়িয়ে বন্ধ করে দেয় ইলোরা। এই দৃশ্য আর কেউ দেখুক না দেখুক, দাবা খেলতে খেলতে বিমান একবার দেখে নিয়েছে। মোহন চোখের ইশারায় ইলোরাকে জিজ্ঞেস করে, কি হলো? ইলোরা ও সিট থেকে এগিয়ে আসে, ট্রেনের আওয়াজের তলায় কথা রেখে বলে, এই বেড়াতে যাওয়াটা আমাদের কি? মোহন ভ্রু কুঁচকায়, অর্থাৎ বুঝতে পারেনি। ইলোরা দুষ্টুমির হাসি হেসে বলে, এটা আমাদের ট্রায়াল হানিমুন কিন্তু। মোহন হেসে ফেলে। হাতের ভারী বইটা দিয়ে ইলোরার মাথায় টোকা মারতে গিয়ে মোহন দেখে রজতকান্তি এদিকেই চেয়ে আছেন, চোখে কোনো ভাষা নেই। খুব ভোরবেলা, ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে দাঁড়িয়েছে। হয়তো এখানে দাঁড়ানোর কথা ছিল না, বারে বারে হুইসেল দিচ্ছে। ইলোরা মোহন প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়েছে। ট্রেন থেকে বেশ নিচে লাল সুরকির প্ল্যাটফর্ম। খানিক আগেও বেশ কুয়াশা ছিল, মোরাম ভিজে আছে। উদয় ট্রেনের জানালা দিয়ে ডাকছে, এই দিদি, উঠে আয়, কখন ছেড়ে দেবে উঠতে পারবি না। ভাইয়ের কথা ইলোরা গ্রাহ্য করে না। দূরে গ্রাম থেকে মুরগির ডাক ভেসে আসছে। ওই গ্রামে এইমাত্র ভোর ফুটে উঠল বোধহয়। এই স্টেশনটা এত সুন্দর দেখতে, লোকে তো এখানেও বেড়াতে আসতে পারে। মোহন একটা ছোট্ট চাওয়ালা পাকড়াও করেছে। কিছুক্ষণ আগে এই বাচ্চাটাকেই মাঠের ভেতর থেকে উঠে আসতে দেখেছিল ইলোরা। ছেলেটার হাতে কেটলি। ট্রেনটা তো থামার কথা ছিল না। এইটুকুর মধ্যে ছেলেটার মা ওর হাতে চা রেডি করে পাঠিয়ে দিয়েছে। মোহন ট্রেনের জানালা দিয়ে উদয় ভানুর হাতে চা পাচার করে যাচ্ছে। সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে এখন মোহন, রাতের পোশাক। এই পোশাকে মোহনকে আগে কখনো দেখেনি ইলোরা। এই সাদা পাঞ্জাবি আর প্ল্যাটফর্মের শিমুল গাছের লাল ফুল মনে করিয়ে দিচ্ছে যে দোল আসছে। ইলোরাও চা খাচ্ছে, ট্রেনটা কেঁপে কেঁপে হুইসেল দিচ্ছে। ইলোরা মোহনের পাশে এসে বলল, মোহন, আমরা এখানেই থেকে যাই, বরং ট্রেনে আর উঠব না। থেকে যাই মানে? কতদিন? আজীবন। পাগলি একটা, এই পাজামা পাঞ্জাবি পরিয়ে কি বাকি জীবনটা কাটিয়ে দেব? গ্রাম থেকে আবার মুরগিটা ডেকে উঠল। কি তাজা বাতাস, তেপান্তরে লাল আভা ছড়িয়ে পড়ছে। হঠাৎই ট্রেনটা গড়াতে শুরু করেছে, হুইসেল না দিয়েই। মোহন ইলোরার হাত ধরে টানতে টানতে ট্রেনে ওঠে। এই পাগলিকে সুযোগ দেওয়া ঠিক না, হয়তো সত্যিই আজীবন এখানে থেকে যাবে। হলিডে হোমটা দারুণ পছন্দ হয়েছে মোহনের। এর আগে পুরী এসেছিল, এই দিকটায় আসেনি। স্বর্গদ্বারের অনেক আগে এই হলিডে হোম। পুরনো একতলা বসত বাড়ি, একদম বালির ওপরে। এদিক ওদিক বালির ছোট্ট ঢিবি, সামনেই সমুদ্র। বালির ওপর একটা দুটো ক্যাকটাস চারপাশটাকে আরও নির্জন করেছে। একটা জিনিস সব থেকে বেশি আশ্চর্য করেছে, হলিডে হোমের উঠোনে একটা তুলসী মঞ্চ আছে। গাছটাও বেশ স্বাস্থ্যবান, রোজ জল পায় নিশ্চয়ই। কিছুক্ষণ হলো ওরা এখানে উঠে এসেছে। কেয়ারটেকার নেই। কেয়ারটেকারের বউ দরজা খুলে দিয়েছে। বউটা আর তার মেয়ে জল টল তুলছে, ঝাড় দিচ্ছে। ইলোরা ছাদে যাওয়ার সিঁড়ির দ্বিতীয় ধাপে চুপচাপ বসে আছে। উঠোন, সিঁড়ি, বারান্দা এইসব হলো বাড়ির ভিতর দিকে। এখান থেকে সমুদ্র দেখা যায় না, গর্জন ভেসে আসে শুধু। আর ঘরগুলোর যে কোনো জানালা দিয়েই সমুদ্র দেখা যায়। ইলোরা একদম থম মেরে বসে আছে। কেন? মোহন ইলোরার কাছে যায়। কি হলো, চুপচাপ বসে আছো যে? ভয় করছে। কিসের? সমুদ্রের। আমি ওদিকে তাকাতেই পারছি না। ধুর, ভয়ের কি আছে? চলো আমার সঙ্গে ছাদে চলো। লোকে চান করতে ভয় পায়, আর তুমি তাকাতেই ভয় পাচ্ছ। সিঁড়ি ভেঙে মোহন ওপরে উঠতে থাকে। কয়েক স্টেপ ওঠার পর দেখে ইলোরা সেই রকমই বসে আছে। কি হলো, এসো। ইলোরা বসেই থাকে। মোহন নেমে এসে ইলোরার হাত ধরে তুলতে যায়। ইলোরা হিস্টেরিয়া রোগীর মতন চিৎকার করে ওঠে, না না, আমি যাব না, আমার ভীষণ ভয় করছে। হাত ছাড়িয়ে নেয় ইলোরা। মোহন বিস্ময়ে হতবাক।
এই প্রথম সত্যি এক পাগলির ছায়া দেখতে পেল ইলোরার আচরণে। কেয়া কাকিমা দুহাতে চা নিয়ে বারান্দায় এসেছেন, বোধহয় শুনতে পেয়েছেন ইলোরার চিৎকার। চা দুটো মোহনদের দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, মোহন, ছেড়ে দাও, জোর করো না। প্রথম সমুদ্র দেখছে, ধীরে ধীরে সইয়ে নিতে দাও ওকে। মোহন চা দুটো নেয়, একটা কাপ ইলোরাকে দেয়। ইলোরা জড়সড় হয়ে বসে আছে, দৃষ্টি মাটিতেই নিবদ্ধ। মোহন পাশে বসে। গলার স্বরে শ্রুশ্রূষা মিশিয়ে মোহন বলে, ভয় পাচ্ছ কেন? কি মনে হচ্ছে সমুদ্র দেখে? কি বিশাল! আমি তো এত বড় সমুদ্র কল্পনাও করিনি। হলিডে হোমে পৌঁছেই আমি দৌড়ে জানালার কাছে যাই সমুদ্র দেখতে। সমুদ্রটা এত কাছে যে আমার মনে হয় একটা ঢেউ জানালায় আছড়ে এসে পড়ল। ব্যাস, সেই থেকেই বুকটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। যে কোনো জানালার কাছেই যাচ্ছি, সেখান থেকেই দেখছি সমুদ্র এগিয়ে আসছে। রান্নাঘরে গেলাম, সেখান থেকেও দেখা যাচ্ছে, এমনকি বাথরুম থেকেও দেখা যাচ্ছে। মনে হচ্ছে সমুদ্রের মধ্যেই এই বাড়ি। আমি আমি এই বাড়িতে থাকবো না মোহন, আমার ভালো লাগছে না। রাত্রিরে যদি সমুদ্র এই বাড়িতে ঢুকে পড়ে। মোহন বুঝতে পারে ছোটবেলা থেকে একটা অস্বাভাবিক পরিবারে মানুষ হয়ে ওর মনটা কুঁকড়ে গেছে, সমুদ্রের ব্যাপ্তি সহ্য করতে পারছে না। আতঙ্কটা কাটিয়ে দিতেই হবে, না হলে মনটা বাড়বে না ওর। উদয়ভানু বারান্দায় এসেছে, চোখে মুখে সমুদ্রের উচ্ছ্বাস। মোহনকে বলে, মোহনদা, আজকে কিন্তু সমুদ্রে স্নান করব, ব্রেকফাস্টটা করে নিয়েই। মোহন বলে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এদিকে তোমার দিদি যে ভয় পেয়ে বসে আছে। উফ, দিদিটা চিরকালই ভীতু। তুমি আমি মিলে ওকে টেনে নিয়ে যাব। বিমান বারান্দায় এসে দাঁড়িয়েছে, গলায় ক্যামেরা। ওদের কথার পিঠে বিমান বলে, আরে ওসব ভয় টয় কিচ্ছু না, সমুদ্রের জলে কালো হয়ে যাবে বলে ইলোরা চান করতে চাইছে না। বিরক্ত মুখে চাপা গলায় ইলোরা বলে, শয়তান একটা। ভেতর থেকে কেয়া সবাইকে ডাকলেন, তোমরা সবাই চলে এসো, জলখাবার রেডি। সিঁড়িতে বসে থাকা মোহন ইলোরা উঠে দাঁড়ালো। বিমান ক্যামেরা তাক করে ওদের একটা ছবি তুলে নিল, বলল, বউনি করলাম। মোহন ভাবল, বাবা কি বদান্যতা। ওদের দিয়ে ছবি তোলা শুরু। ভয় কাটিয়ে ইলোরা সি বিচে এসেছে, তবে এখনও জড়তা কাটেনি। সুধাময়ী, কেয়া, রজতকান্তি হলিডে হোমে প্রস্তুত হচ্ছেন এখানে আসার জন্য। 4-5 জন স্নান করছে সমুদ্রে। ওদের মধ্যে বিমান আর উদয়ভানু আছে। মোহন শর্টস পরে খালি গায়ে ইলোরার পাশে বসে ইলোরাকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে সমুদ্রে নামে, কিন্তু ইলোরা কিছুতেই নামবে না। অথচ হলিডে হোমে ও যখন চশমা খুলে রেখে এলো, মোহন ভেবেছিল ও বোধহয় স্নান করার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিন্তু সেসবের কোনো লক্ষণই এখন দেখা যাচ্ছে না। রোদ্দুর পড়ে সমুদ্র চকচক করছে, চোখ ফেলে রাখা যাচ্ছে না। এদিকটা এত নির্জন যে নুলিয়ারাও নেই। হঠাৎ মোহনের মাথায় একটা বুদ্ধি আসে। ইলোরাকে বলে, আর একটু চলো, এগিয়ে চলো জলের কাছাকাছি। সেখানে বালিতে বসে কিছু একটা লেখো, যা মন চায় তাই লেখো, দেখবে সমুদ্রের সঙ্গে ভাব হয়ে গেছে। কি মনে করে ইলোরা রাজি হয়ে যায়, উঠে পড়ে, মোহনের সঙ্গে এগিয়ে যায়। ঠিক যেখানে এসে ঢেউটা ফিরে যাচ্ছে তার একটু আগে বসে পড়ে। মোহন বলে, এই তো, এবার লেখো। তর্জনী পেনের মতন বাড়িয়ে বালিতে আঁক কাটতে শুরু করে ইলোরা। এই সময়ে প্রত্যেক প্রেমিক যেমন ভেবে থাকে, মোহনও সেই রকমই ভেবেছিল। এই হয়তো ইলোরা সিনেমার মতন বালিতে মোহনের নামটাই লিখবে, কিন্তু তা না লিখে যা লিখল তা দেখে আশ্চর্য হয়ে গেল মোহন। রাজকৃষ্ণ চৌধুরী নামটা বড় বড় করে লিখেছে। হঠাৎ এই নামটা লিখলে কেন? উনি বোধহয় কোনোদিনও সমুদ্র দেখেননি, তাই ওকে সমুদ্র দেখালাম। ইলোরার চেতনায় রাজকৃষ্ণ কি মারাত্মকভাবে যে ছেয়ে আছে মোহন টের পেয়ে গেল। কেয়া কাকিমা সালোয়ার কামিজ পরে হাতের চেটো দিয়ে রোদ আড়াল করে এগিয়ে আসছেন। পেছনে রজতকান্তি, সুধাময়ী। ওরা আর এগোলেন না, বসে পড়লেন। বোধহয় স্নান করবেন না। কেয়া কাকিমাকে একদম যুবতী মনে হচ্ছে। এর জন্য ওকে আমেরিকা থেকে চামড়া ঠিক করিয়ে আসতে হয়নি।
কিয়া দূর থেকে দেখছেন তার মেয়ে বসে আছে জলের সামনে, এখনও জলে নামেনি। পাশে মোহন দাঁড়িয়ে, ঝাঁকড়া চুল, খালি গা, রোদ পিছলে যাচ্ছে গায়ে। আবার আচমকা মনে হয় কোনো এক অতীতে সম্ভবত দেখেছিলেন মোহনকে। মনটাকে সংযত করে ওদের কাছে পৌঁছন। ইলোরাকে বলেন, কিরে, চান করবি না? ইলোরা মায়ের দিকে মুখ ফেরায়, চমকে ওঠে। এর আগে কবে মাকে সালোয়ার কামিজে দেখেছে মনে পড়ে না। ইলোরার একটা বাতিল সালোয়ার কামিজে মাকে যা লাগছে তা এক কথায় অসাধারণের থেকেও ভালো। মা বলে, তাহলে এখনও তোর ভয় কাটল না? মোহন বলল, দেখুন না, কিছুতেই রাজি করাতে পারছি না। কিয়া মনে মনে ভাবেন, আচ্ছা ঢেঁড়স মেয়ে, মোহনের মতন এমন স্বপ্নসঙ্গী পেয়েও চান করতে চাইছে না। কিয়া যখন বলতে যাবেন, চলো মোহন, আমাকে একটু ধরবে, আমি চান করে নেব, ঠিক তখনই চোখে পড়ে ইলোরার সামনে বড় বড় করে তার শ্বশুরমশাইয়ের নাম লেখা। হাতের লেখাটা চিনতে পারেন। মনের কথাটা চেপে রেখে উনি একলাই সমুদ্রের দিকে এগিয়ে যান। মোহন বলে, কাকিমা, হেল্প লাগবে নাকি? কিয়া ঘুরে মোহনের দিকে তাকালো। কিছু বলতে যাবার মুখেই ইলোরা বলে ওঠে, আমিও চান করব। রাজকৃষ্ণ চৌধুরীর নামটাকে ঢেউ প্রায় ছুঁয়ে ফেলছে। নামটা আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। কিয়া কোমর জলে দাঁড়িয়ে দেখছেন ইলোরা বারবার ভেসে উঠছে, আঁকপাক করে ধরে ফেলছে মোহনকে। মেয়ের মধ্যে নিজেকে আবিষ্কার করেন কিয়া। এই রকম বহু ঢেউ কাটিয়ে উনি বারবার ভেসে উঠেছেন, উঠে কাউকেই অবলম্বন হিসেবে পাননি। মেয়ের মুখে অবলম্বন পেয়ে যাওয়ার হাসি দেখে তার বেশ শান্তি লাগে। বিমান এসেছিল কেয়াকে চান করাতে, কিন্তু কেয়া রাজি হননি। উনি একাই দিব্যি ঢেউ কাটাতে পারছেন। একে একে সবাই ছাদ থেকে নেমে গেল, ইলোরা আর মোহন বাদে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন রাত্রি, আকাশে অসংখ্য তারা, আকাশের আবছা আলোয় সমুদ্র তট বেশ দেখা যাচ্ছে। পাঁচিলের ওপর দুহাত জড়ো করে তার উপর থুতনি রেখে ইলোরা টানা সমুদ্রের দিকে চেয়ে আছে। মোহন বলল, নিচে যাবে না? আজই দেখে ফেলবে নাকি সমস্ত সমুদ্রটা? ইলোরা কোনো উত্তর দেয় না। একে একলা ছাদে রেখে নিচে নামা যায় না। বসার জন্য কটা চেয়ার ছাদে তোলা হয়েছিল, তারই একটাতে বসে পড়ে মোহন। বেশ টায়ার্ড লাগছে। গত রাতে ট্রেন জার্নি, আজ সমুদ্রে স্নান। একটা সিগারেট ধরায়। ইলোরাকে দেখে একটুও ক্লান্ত লাগছে না। কে বলবে এই মেয়েটাই সকালে সমুদ্র দেখে ভয় পেয়ে গিয়েছিল? এখন তো সমুদ্রকে চোখ ছাড়া করতেই চাইছে না। সমুদ্রের টানা গর্জনের ভিতরে অপূর্ব সিম্ফনির মতন সিগালের ডাক মিশে যাচ্ছে। রাত বাড়ছে। সিগারেটের ধোঁয়া পেটে যেতেই মোহন বুঝল খিদে পেয়েছে। খিদে পেতেই মোহনের একা একা লাগতে শুরু করল। কার কাছেও এখন বলবে যে ওর খিদে পেয়েছে? খেতে চাওয়া ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত। ইলোরারা তার কে হয়? কেয়া কাকিমাকে তো হট করে বলা যায় না খিদের কথা। বৌদি এখন কি করছে? একটু একটু করে মনে পড়তে লাগলো রাজনগর। বন্ধুরা আজ থেকেই ঘড়িবাড়িতে নাইট স্কুল চালু করে দিয়েছে। পুরী থেকে ফিরে মোহন যোগ দেবে। ইলোরাও পড়াতে চাইছে। পুরো একদিনও হয়নি মোহন রাজনগর ছেড়ে এসেছে, এদিকে এখনই রাজনগর তাকে টানছে। চাকরির শুরুতে বোম্বে যেতে হবে ট্রেনিংয়ে। কতদিন কে জানে। কি করে থাকবে মোহন? হঠাৎ ইলোরা মোহনকে ডাকে, একটা জিনিস দেখে যাও। মোহন ওঠে, ইলোরার পাশে গিয়ে দাঁড়ায়। কি দেখাবে? ওই দেখো, ওইখানে কিছু দেখতে পাচ্ছ? ইলোরা তর্জনী তুলে সমুদ্রচরের একটা অংশ দেখায়। মোহন দেখে কয়েকটা সিগাল ডানা দিয়ে অন্ধকার তাড়িয়ে উড়ে বেড়াচ্ছে, আর ঢেউগুলো মাথায় সাদা ফ্যানার ফিতে বেঁধে পাড়ের দিকে দৌড়ে আসছে। এগুলো কি দেখতে বলছে ইলোরা? তা বোধ হয় নয়। সন্ধে থেকে এই দৃশ্য তো ক্যানভাসে আঁকা হয়ে গেছে। তাহলে কি ছবির মধ্যে আরও অন্য কিছু দেখতে পাচ্ছে ইলোরা? মোহন বলল, কই, বিশেষ কিছু তো দেখছি না। ইলোরা আরও নির্দিষ্ট করে আঙুল তুলে দেখালো, ওই যে ওইখানে। মোহন বুঝতে পারে না কি দেখাচ্ছে ইলোরা। খুঁটিয়ে খুঁটিয়ে অন্ধকার দেখে। ইলোরা বলল, দেখতে পাচ্ছ না, ওখানে একজন পায়চারি করছে। কই না তো। বালির ওপর
সকালে যেখানে ওর নাম লিখেছিলাম সেইখানে উনি এখন পায়চারি করছেন। আমি যেন দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? মোহন নির্বিকার থাকে। রাজকৃষ্ণ চৌধুরী ইলোরার চেতনা জুড়ে, ইচ্ছে করলেই ও দেখতে পায়। কেন বারবার দেখতে চায় রাজকৃষ্ণকে? ওর জিন কোডে কি এখনও রাজকৃষ্ণ চৌধুরীর প্রভুত্ব করার বাসনা ঘুরে বেড়ায়? মোহন একটু উস্কে দেওয়ার জন্য ইলোরাকে বলে, তা তোমার প্রপিতামহ ওখানে হেঁটে বেড়াচ্ছেন কেন? একটা জাহাজ আসবে, উনি উৎকণ্ঠায় আছেন। জাহাজে করে আসবে প্রচুর শস্য, সুখ, সম্পদ। একদিন ঠিক আসবে, দেখো। ইলোরার এইসব কথাবার্তার মধ্যে মোটেই স্বচ্ছন্দ বোধ করে না মোহন। যদি সত্যি ইলোরার সঙ্গে দিনরাত ভাগ করে জীবন কাটাতে হয় তাহলে তো বেশ সমস্যা। আজ ভাত ধরে যাবে, কাল তরকারি হবে নুনে পোড়া, ইন্স্যুরেন্সের কাগজে সন্তানকে হয়তো নৌকো বানিয়ে দেবেও। বাস্তবতার সীমান্ত রেখা বরাবর ইলোরার হেঁটে যাওয়া দেখে মনে পড়ে সীমান্ত পাহারারত সৈন্যদের কথা, যাদের গুলি করে যুদ্ধ ঘোষণা হয়। মোহন বলল, চলো এবার আমরা নিচে যাই। হ্যাঁ চলো। ওরা অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে আসে। তুলসী মঞ্চে ছোট্ট প্রদীপ জ্বলছে, যেন আকাশের সবথেকে কনিষ্ঠ নক্ষত্র ওখানে নেমে এসেছে। কেয়ারটেকারের মেয়ে বউ রান্নার ভার নিয়েছে। ওরা রান্নাঘরে, বাকিরা তাস খেলছে। মোহন আশ্চর্য হয় রজতকান্তিকে তাস খেলতে দেখে। ওরাও খেলার আসরে যোগ দেয়। কেয়া মোহনকে জিজ্ঞেস করে, মোহন, খিদে পেয়েছে তো? মোহন কিছু বলার আগেই বিমান বলে ওঠে, যাওয়ার আগে আমরা একবার ছাদে ঘুরে আসবো কিন্তু। তারপর মোহনের কানে কানে বলে, চলে তো? মোহন ইঙ্গিতটা বোঝে। বেড়াতে গেলে খেতে তো ইচ্ছে হয়, কিন্তু লোকটাকে যে একদম পছন্দ নয় মোহনের। রাজি হবে কি হবে না এই দ্বিধার মাঝে রজতকান্তি বিমানের উদ্দেশ্যে আচমকা বলে উঠলেন, কি এনেছো? স্কচ? সুধাময়ীর উপস্থিতিতে বিমান অস্বস্তি বোধ করে। চাপা গলায় বলে, না, অত কিছু নয়, তবে জিনিসটা ভালো। রজতকান্তি কেয়ার দিকে তাকিয়ে বলেন, আজ কিন্তু আমি একটু খাবো। গলায় অনুমতির প্রার্থনা। সুধাময়ী নিজের তাসের হাত মোহনকে দিয়ে উঠে বারান্দায় চলে যান। এই গেমটা শেষ হতেই বিমান বলে, চলুন দাদা, উঠে পড়ুন। রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, চট করে ছাদ থেকে একটু ঘুরে আসি। বৌদি, আপনি যাবেন তো? কেয়ার একটু বাঁধো বাঁধো ঠেকছে। এর আগে কখনো সখনো এরকম ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে উনি ড্রিঙ্ক করেছেন, কিন্তু আজ মোহন আছে। কি মনে করবে ও? হয়তো খুব খারাপ ধারণা করে বসবে কেয়ার পরিবারের প্রতি। তাই কেয়া বলে ওঠেন, না না, তোমরাই যাও। মোহন বোঝে কেয়া কাকিমার সংকোচ। মোহনের এই ব্যাপারে কোনো প্রেজুডিস নেই। কেয়া কাকিমার পক্ষে যুক্তি খুঁজে মোহন বলে, কাকিমা, আপনিও যান না। কাকাবাবুকে বিমান কাকু একা সামলে উঠতে নাও পারেন। মোহনের সমর্থনে কেয়া বোঝেন ছেলেটার মনের মাপ বেশ বড়। অনেকটা জায়গা এর মনের মধ্যে আছে। নিজের সংসারের নানান সুখ দুঃখ নিয়ে এর মনের ভিতরে তাঁবু খাটানো যায়। একবার ভাবলেন মোহনকেও ডাকবেন ওপরে। মোহনের দিকে তাকাতে গিয়ে দেখলেন ইলোরা তার দিকে একদৃষ্টে চেয়ে আছে। ওর চোখের ভাষা বলছে মোহন ওপরে যাক ও চায় না। কেয়া মোহনকে আর কিছু না বলে তাসের আসর ছেড়ে উঠে পড়েন। উদয় সমস্ত তাস এক জায়গায় জড়ো করতে করতে দিদিকে বলে, তোরা নিশ্চয়ই আর খেলবি না, আমি একাই পেশেন্স খেলি। চল না ভাই, আমরা তিনজনে সি বিচে একটু হেঁটে আসি। এই অন্ধকারে তোর কি মাথা খারাপ হয়েছে? তো কি হয়েছে, অন্ধকার তো। মোহন বলে, আমি আর যাচ্ছি না বাবা, এই তো এতক্ষণ ছাদে ছিলাম, হেভি টায়ার্ড লাগছে। যে খাটে তাস খেলা হচ্ছিল সেখানেই চিৎপাত হয়ে যায় মোহন। ইলোরা মুখের কাছে সরে এসে আস্তে আস্তে বলে, ভাবি শাশুড়ির সঙ্গে মদ্যপান হলো না বলে মন খারাপ লাগছে। আচ্ছা, তুমি কোনোদিন টেস্ট করেছো? হ্যাঁ, শীতকালের শুরুতে মা বাবার জন্য একটা বড় বোতল কিনিয়ে ফ্রিজে রাখে। বাবা বিশেষ খায় না, বিমান কাকুই মাঝে মধ্যে টুকটাক মেরে দেয়। আমি একদিন খেয়েছিলাম লুকিয়ে। সে কি মারাত্মক অবস্থা, যেন মনে হচ্ছিল একটা বুনো মোষ গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে গলা দিয়ে নামছে। উদয় ভানু বলল, আমিও খেয়েছিলাম। মোহন ইলোরা অবাক হয়ে ওর দিকে তাকায়। মোহন বলল,
তা তোমার অভিজ্ঞতাটা কীরকম উদয়? আমিও একদিন দিদির মতন লুকিয়ে ফ্রিজ থেকে নিয়ে খেয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন... কি রে, থামলি কেন? বল, কি মনে হচ্ছিল? কীরকম মনে হচ্ছিল এখন আর মনে নেই। সেদিন একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। মহা বিচ্ছু তুই। মোহন মনে মনে ভাবে, এই ছেলেটার ভেতরে এত হিউমার বাইরে থেকে বোঝা যায় না। হাঁটা চলা, মুখের আদল সব বাবার মতো পেয়েছে। প্রথম সাক্ষাতে যে কারোর মনে হবে বাবার রোগটাও হয়তো ওর মধ্যে চাড়াবে। মোহনেরও মনে হয়েছিল, কিন্তু এখন সেই ধারণা ভেঙে গেছে। ইলোরা, ও ইলোরা, শুনে যা। বারান্দা থেকে সুধাময়ীর গলা ভেসে এলো। খাট ছেড়ে উঠে ইলোরা বারান্দার দিকে গেল। খানিক পরেই ফিরে এসে মোহনকে বলল, তোমাকে ঠাম্মা একবার ডাকছে। ইলোরার সঙ্গে মোহন বারান্দায় আসে। বারান্দায় অল্প আলো জ্বলছে। সুধাময়ী বসে আছেন একটা কাঠের চেয়ারে, দৃষ্টি সামনের দিকে, যেখানে তুলসী মঞ্চ। জোনাকি উড়ছে। প্রাচীন আমলের এই বাড়ির সঙ্গে সুধাময়ীকে বেশ মানিয়ে গেছে। চেয়ারের পাশে দাঁড়ায় মোহন। কিছু বলবেন? হ্যাঁ, কদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু তোমায় একা পাচ্ছি না। আমি এখানে থাকবো না চলে যাব? তুই গিয়ে দেখ তো রান্নাটা কত দূর। ইলোরা চলে যায়। অন্ধকারের দিকে তাকিয়ে সুধাময়ী বলেন, মোহন বাবা, তোমরা কবে পরিণয়ের সূত্রে আবদ্ধ হবে আমি জানি না। আদৌ হবে কি না তাও বুঝতে পারি না। এখনকার ছেলে মেয়েদের তো ঠিক আন্দাজ করতে পারি না। তবুও আমরা বিশ্বাস করে নিচ্ছি যে তোমরা একসঙ্গে ঘর বাঁধবে। কেননা আমি তো আর বেশি দিন বাঁচব না। আমার শ্বশুর মশাই আমাকে কিছু সোনা দিয়ে গেছেন। আমি তো পুরো সোনা ইলোরাকে দিতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই মেয়ের কোনো আগ্রহ নেই এই সোনার প্রতি। উদয় পাবে বাড়ি আর টাকা, আমি উইল করে যাব। কিন্তু মুশকিল হচ্ছে আমার নাতনিকে নিয়ে। জমিদারি আয়ের ব্যাপারে ওর অনেক সন্দেহ। তো যাই হোক, আমি তোমাদের দুজনের সামনে ব্যাংকের ভল্টের নাম্বার আর লিস্টটি দিয়ে যাব। তারপর তোমরা যা ভালো বুঝো করো। মোহন শুধু শুনে যায়, কোনো উত্তর দেয় না। সুধাময়ী বললেন, কি হলো বাবা, চুপচাপ কেন? মোহন দীর্ঘশ্বাস ফেলে বলে, জমিদারি আয়ের ব্যাপারে আমারও যথেষ্ট সন্দেহ আছে, তবে এসব তো ইলোরার ব্যক্তিগত ব্যাপার। সিদ্ধান্ত ওই নেবে। সিদ্ধান্ত নেওয়ার মতন পাকা মাথা ওর নয়, তাই তো আমি তোমাকে বললাম। আর শোনো, আমার শ্বশুর মশাই একটা ছড়া কথা প্রায় বলতেন, মুড়ি খেয়ে পয়সা করলে মিছরি খেয়ে ফুরায় না, আর মিছরি খেয়ে পয়সা করলে মুড়ি খেতে কুলায় না। এই ছিল তার নীতি। অল্প সুদে ধার করে তিনি জমিদারি কিনেছিলেন সুখা হাজা মহাল। মাইলের পর মাইল অনাবাদি ফাঁকা মাঠ নিয়ে তার জমিদারি শুরু হলো। আত্মীয়রা পাগল বলতো। উনি দূর দূর গ্রাম থেকে দরিদ্র মানুষ নিয়ে আসতেন, সামান্য করের বিনিময়ে জমি দিতেন। নিজে দাঁড়িয়ে থেকে চাষ তদারকি করতেন। চাষাবাদ নিয়ে বিদেশি বই আনিয়ে পড়তেন। তার এই সব প্রচেষ্টাকে তুমি সন্দেহ করবে? উনি জমিদারি ফলাতেন মাঠের ওপর, শস্য ফলিয়ে ছাড়তেন। এই সময়
বেশিরভাগ জমিদারদের জীবন ছিল পরনির্ভর অলসতার বিলাসিতায় ঢাকা। উনি ঘৃণা করতেন ওই সব জমিদারদের। মারা যাবার আগে আমাকে সোনাগুলো দিতে আমিও শ্বশুর মশাইকে বলেছিলাম যে এইসব নিয়ে আমি কি করব। উনি বলেছিলেন পারলে কিছু করো। আমি একা মেয়ে মানুষ তো কিছুই করে উঠতে পারি। এমন কাউকে পাইনি যাকে দিয়ে এই অর্থের সদ্ব্যবহার করা যায়। এতদিন আগলে আগলে রেখেছি। এইবার ওই পুঁটুলিটা ইলোরাকে দিয়ে যাব। ওর কষ্টের সম্পদ আমরা ব্যবহারই করতে পারলাম না, সময় ফুরিয়ে এলো। সিঁড়িতে ওদের গলা পাওয়া যাচ্ছে। কাকিমা বলছেন, আস্তে আস্তে করে নামো। হ্যাঁ, আমাকে ধরো ধরো। সম্ভবত ইলোরার বাবাকে বললেন কথাটা। সিঁড়িতে অন্ধকার। মোহন দৌড়ে গেল সিঁড়ির মুখে। ওরা নেমে আসছেন। ছাদের হাওয়ায় নাকি নেশার কারণে ওদের শরীরে ঝড়ের ধকল। মনে হচ্ছে অভিনয় শেষে 3 চরিত্র স্টেজ থেকে নেমে আসছে। 3 জনের জটিল সম্পর্ক নিয়ে যে নাটক আজ ছাদে অভিনীত হলো, তার দর্শক কারা? আকাশের গ্যালারি ভর্তি নক্ষত্ররা? ওই নাটকে রজতকান্তির কি কোনো ডায়লগ ছিল? মোহনের ভাবনার মাঝখানে রজতকান্তি সিঁড়ির একটা স্টেপ মিস করলেন। মোহন দুধাপ উঠে রজতকান্তিকে ধরে নিল। রজতকান্তি শরীরের পুরো ভারটা মোহনের ওপর ছেড়ে দিলেন। মোহন এতটা আশা করেনি। টাল সামলাতে গিয়ে কোমরে ঘ্যাঁচ করে একটা ব্যথা লাগলো। পুরনো চোট লাগা মাসল। ফিল্ডিং করতে গিয়ে বল লেগেছিল। এতদিন ব্যথাটা ঘুমিয়েছিল, বেকায়দায় আজ আবার কুঁকিয়ে উঠল। কপাল কুঁচকে ব্যথাটা হজম করে নেবার পর মোহনই রজতকান্তিকে ধরে ধরে সিঁড়ি থেকে নামিয়ে বিছানায় নিয়ে গেল। ওদিকে ইলোরা, উদয় ভানু ছুটে এসেছে। কেউ কোনো মন্তব্য করছে না। মোহনের সঙ্গে 2 বার চোখাচোখি হলো কেয়ার। মোহন লক্ষ্য করল কেয়া কাকিমার চোখে অপরাধবোধের ছায়া। রজতকান্তি খেলেন না। বাকিরা সবাই টেবিলে গোল হয়ে বসে খেয়ে নিল। খাবার সার্ভ করল কেয়ারটেকারের বউ। বউটা খুব আন্তরিক। ছাদ থেকে নামার পর কেয়া কাকিমা একদম চুপচাপ। মোহন খেয়াল করেছে কাকিমা মাঝে মধ্যেই তার দিকেই চেয়ে আছে। তাকানোর সময়টা মাত্রাতিরিক্ত। কাকিমাকে কিছু বলতে চান, নাকি একটু বেশিই নেশা হয়ে গেছে? বিমান এখন যে পাথরটার ওপর দাঁড়িয়ে আছে তারপরেই খাদ, অতল গভীর। আচমকা ঠেলে দিলে এক্ষুনি রজতকান্তির সংসার থেকে কালো ছায়াটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সুযোগ ছাড়া ঠিক নয়। কিছুক্ষণ হলো রজতকান্তি পরিবার শুদ্ধ এই বৌদ্ধ স্তূপে এসে পৌঁছেছেন। একটা অ্যাম্বাসাডার ভাড়া করে ওরা সাইট সিনে বেরিয়েছেন। সুধাময়ী ধকল নিতে পারবেন না বলে আসেননি। বেশ কিছু সিঁড়ি ভেঙে রজতকান্তিও এখন ক্লান্ত হয়ে সিমেন্টের বেঞ্চিতে বসে পড়েছেন। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই রজতকান্তির চোখে পড়ে গেছে বিমানের বিপজ্জনক অবস্থান। বেঞ্চি ছেড়ে ওঠেন রজতকান্তি। সন্তর্পণে চোখ চালিয়ে নেন অন্যান্য ট্যুরিস্টদের প্রতি। না, কেউ তাকে লক্ষ্য করছে না। বিমান ক্যামেরা চোখে লাগিয়ে ল্যান্ডস্কেপের ছবি তুলছে। আর এটাই প্রকৃত সময়। মৃত্যুর আগে দেখে নিচ্ছে জগৎটাকে। বিমানের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে মনে মনে মহড়া দিয়ে নেয় রজতকান্তি কীভাবে আচম্বিতে ঠেলে দেবেন বিমানকে। সূর্যাস্ত হচ্ছে। ইতিহাসকে লুকিয়ে এক্ষুনি একটা হত্যার ঘটনা ঘটতে যাচ্ছে। সাদা মন্দিরে বুদ্ধদেব বসে আছেন। ওর শরীরে সূর্যাস্তের সোনা রং। বুদ্ধদেবের সামনে দিয়ে মাথা নিচু করে চুপিসারে পার হলেন রজতকান্তি। চোখ বোজা বুদ্ধদেব দেখতে পেলেন না রজতকান্তিকে। বিমানের পেছনে এসে দাঁড়িয়েছেন। আগের অবস্থান থেকে বিমান সামান্য ঘুরে গেছে, তাতে অসুবিধে নেই। নিচেই খাদ। খাদটা একবার চোখ বুলিয়ে বিমানের মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হলেন রজতকান্তি। তারপর 2 হাতে সজোরে ধাক্কা। রজতকান্তির সামনেটা একদম ফাঁকা। বুকটা ধড়াস ধড়াস করে লাফাচ্ছে। বিনা কোনো ট্রেনিংয়ে তিনি কীরকম অনায়াসে একটা খুন করে ফেললেন।
কিন্তু আশ্চর্য, খাদ থেকে কোনো আর্তনাদ ভেসে এলো না। চারপাশ বড্ড শান্ত। রজতকান্তি অপেক্ষা করেছিলেন এক অসম্ভব আর্তনাদের অথবা কিছু পড়ে যাওয়ার শব্দের জন্য। খাদের দিকে এগিয়ে দেখেন ধাপে ধাপে বনাঞ্চল, দূরে শীর্ণ দয়া নদী। কোথাও কোনো শব্দ নেই। মৃত্যু কি এতটাই অসহ্য, নিস্তব্ধ? সূর্যাস্তের কারণে নদীর জল লাল, বিমান অদৃশ্য হয়ে গেল। এত সহজেই তাহলে মানুষকে ভ্যানিশ করে দেওয়া যায়? একজন গাইড তার ট্যুরিস্টদের সঙ্গে করে রজতকান্তির একটু দূরে দাঁড়িয়েছে। ভ্রমণার্থীদের গাইড বলছে, ওই যে দেখছেন দয়া নদী, কলিঙ্গ যুদ্ধে ওই নদী রক্তে লাল হয়েছিল। সম্রাট অশোক এইখানে দাঁড়িয়েই। গাইডের কথায় রজতকান্তির গায়ে কাঁটা দেয়। আজও নদী লাল। একটু আগে একটা হত্যার ঘটনা ঘটেছে। রক্ত নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে রজতকান্তির নিজেকে সম্রাট অশোক মনে হয়। মনে হয় এই রক্তধারা, এত মৃত্যু, এই সমস্তর জন্য আমিই দায়ী। সহ্য করতে পারেন না এই দৃশ্য। ছিটকে পালিয়ে আসেন, খোঁজেন কিয়াকে, চিৎকার করে ডাকতে যান কিয়াকে। এমন সময় চোখে পড়ে, আরে বিমান তো বেঁচে আছে, ওই তো ছবি তুলছে মোহন আর ইলোরার। রজতকান্তি নিশ্চিন্ত হন। ঠিক কখন যে বাস্তব থেকে কল্পনায় ঢুকে বিমানকে তিনি খুন করে এলেন খেয়াল করতে পারেন না। বিমানের ছবি তোলার ধরন দেখে মনে হচ্ছে এককালে গোয়েন্দা দফতরে কাজ করত। ইলোরা মোহনের অলক্ষ্যে ওদের ছবি তুলছে। মোহনও টের পেয়েছে বিমান লুকিয়ে লুকিয়ে অনেক ফিল্ম খরচা করছে ওদের ওপর। কেন? মতলবটা কি? পাশে ইলোরা হাঁটছে, কাকিমারা কোথায় কে জানে। মোহন ইলোরাকে আস্তে আস্তে বলে, তোমাকে হঠাৎ আমি জড়িয়ে ধরব, তুমি চমকাবে না, চিৎকারও করবে না। ওমা, কেন? দেখোই না। বলেই মোহন আচমকা জড়িয়ে ধরে ইলোরাকে। বিমান সুযোগের সদ্ব্যবহার করার জন্য ক্যামেরা তুলে শাটার টেপে, কিন্তু তারপরেই চমকে যায়। মোহন তার দিকে এগিয়ে আসছে। টের পেল কি করে? মোহন বিমানের সামনে এসে বলে, দেখি ক্যামেরাটা দেখি। বিমান ক্যামেরাটা বুকে জড়িয়ে নিয়ে বললে, কেন? তিন না একটু দেখব। বিমান নানা আশঙ্কায় ক্যামেরাটা মোহনকে এগিয়ে দেয়। মোহন ক্যামেরা হাতে নিয়ে বলল, এবার বলুন তো, আপনি লুকিয়ে আমাদের ছবি কেন তুলছেন? বিমান চুপ করে আছে। মোহন প্রায় ধমকে ওঠে। কি হলো? চুপ করে আছেন কেন, বলুন। আমাকে তুলতে বলা হয়েছে। তুলতে বলা হয়েছে? কে বলেছে? কে বলেছে আপনাকে তুলতে? তোমার মা। মোহন নিজের কানকেই বিশ্বাস করে না। মানুষকে চেনা কি এতটাই দুরূহ? কেয়া কাকিমা ছবি তুলতে বলেছেন কেন? মোহন যাতে পালাতে না পারে। এত সহজে কাউকে আটকে রাখা যায়? এত সরল অভিসন্ধির মুখোশ কাকিমা ব্যবহার করেন। ইলোরা বিমানকে বলল, আপনি সত্যি বলছেন? মা আপনাকে বলেছে? হ্যাঁ, তোমার মাই তো বলেছে। তাহলে চলুন মায়ের সামনে, ওখানেই বাকি কথা হবে। সেটা কি ভালো হবে ইলোরা? আমাদের বেরোনোটাই কিন্তু মাটি হবে। রাগে মোহনের মাথাও দপদপ করছে। ঠিক আছে, একটা কাজ করা যাক। কি? মোহন ক্যামেরার পেছনটা খুলে ফেলে, তারপর ফিল্মটা টেনে খুলে নেয়। বিমান আটকে ওঠে। এ কি করছো? ফিল্মহীন ক্যামেরাটা বিমানকে ফেরত দিতে দিতে মোহন বলে, আপনি কিন্তু ছবি তুলে যাবেন। কাকিমা এই ঘটনার জানতে পারলে বেরোনোটাই কিন্তু মাটি হবে। কিছুক্ষণ হলো মোহনরা বেরিয়ে ফিরেছে। মোহনের মনটা এই ট্যুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার মানে মানে বাড়ি ফিরলেই হয়। ও কিছুতেই লঘুভাবে দেখতে পারছে না এই ছবি তোলার ঘটনাটা। কিছু বলতেও পারছে না, অযথা তিক্ততা সৃষ্টি হবে। একটা বই নিয়ে বসে আছে খাটের ওপর। সামনেই খোলা জানালা, বিশেষ কিছু দেখা যাচ্ছে না। কালো সমুদ্রে শুধু ফ্যানারা পরস্পর হাত ধরে বালিতে আছড়ে পড়ছে। রাত কটা কে জানে। বইটাও ঠিকমতো পড়তে পারছে না মোহন। ইলোরা এখন ছাদে। মোহনকে ডেকেছিল কিন্তু যায়নি। পাশের ঘরে ইলোরার ঠাকুমা আর উদয় ভানু। কাকিমা সম্ভবত রান্নাঘরে। ওর সঙ্গে কথা প্রায় বলছেনই না মোহন। ইলোরার বাবা আর বিমান কাকু কোথাও বেরিয়েছে বোধহয়। বৌদ্ধস্তূপে আজ ফিল্মটা খুলে নিতে বেশ খারাপই লাগছিল মোহনের।
ওতে তো আরও অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, যার দু একটা মোহন নিজে তুলেছে। কেয়ারটেকারের ছোট্ট মেয়েটা ঝিনুকের মালা গাঁথে ট্যুরিস্টদের বিক্রির জন্য ওর মালা গাঁথার ছবি তুলেছে মোহন। একদিন ভোরের সমুদ্রে সূর্যের রক্তিমতা যখন রজতকান্তের মুখ ছুঁয়েছিল আর তার চারপাশে শঙ্খ বিক্রেতা ছোট্ট বাচ্চাগুলো শাঁখ তুলে ধরেছিল বিক্রির জন্য, ওকে মনে হচ্ছিল স্বর্গভ্রষ্ট কোনো দেবতা। সেই ছবিও তুলেছে মোহন। সব ছবি নিজের হাতেই টেনে ছিঁড়ে নষ্ট করতে হয়েছে। কোনারকে অনেক ছবি তোলার ছিল, উপায় নেই। কোনারক খুব একটা ঘুরে দেখেনি মোহন। বৌদ্ধস্তূপ থেকে ওরা নেমে কোনারকে গিয়েছিল। এর আগে যখন এসেছিল কি সাংঘাতিক লেগেছিল কোনারক। আজ ইচ্ছেই করল না ঘুরতে। মন খারাপ থাকলে স্বর্গও খারাপ লাগবে মোহনের। ভাড়া করা অ্যাম্বাসেডারে ফিরে এসেছিল, তারপর ড্রাইভারের সঙ্গে অনেকক্ষণ আড্ডা মেরেছিল। ড্রাইভার বলেছে চাঁদনি রাতে নাকি অসাধারণ লাগে এই কোনারক। মোহন ঠিক করে এরপর যখন আসবে পূর্ণিমা দেখিয়ে আসবে, এক রাত থাকবে কোনারকে। কোমরের ব্যথাটা আজ আবার জানান দিচ্ছে যথেষ্ট হাঁটাচলা হয়েছে। কাল সিঁড়িতে ইলোরার বাবাকে সামলাতে গিয়ে লেগেছিল একটা অ্যাপয়েন্টমেন্ট থাকলে ভালো হতো, কিন্তু চাইতে ইচ্ছে করছে না। রান্নাঘরে কিছুই করার নেই, তবু কেয়া রান্নাঘরে এসেছেন। একটু মোহনের থেকে আড়ালেই থাকতে চাইছেন। বিমান ফাঁক বুঝে একসময় বলেছে মোহনের ফিল্ম খুলে নেওয়ার ঘটনাটা। তারপর থেকে কেয়ার বেশ অস্বস্তি হচ্ছে মোহনের সামনে যেতে। কেন যে ছেলে মানুষের মতন তিনি বিমানকে বলেছিলেন ইলোরার মোহনের ছবি তুলে রাখতে? কেন এত ভয় পান মেয়ের বিয়ে নিয়ে? আসলে কি নিজেকেই ভয় পান তিনি? খালি মনে হয় বড় অপয়া আমি। কিন্তু মোহন তো একদম অন্যরকম। ও জেনেছে ইলোরার বাবার রোগটা বংশগত, তবু তো মিশছে ইলোরার সঙ্গে। ছবি তোলার ঘটনাটায় মোহনকে ছোট করা হয়ে গেল। ও বোধহয় আর আসবে না রাজনগরের বাড়িতে। কেয়ারটেকারের বউ রুটি সেঁকছে, রুটি বেলছে ওর মেয়ে। এতটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর গোল গোল রুটি বেলছে। খুব শান্তিতে আছে এরা। বাচ্চা মেয়েটা সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায়, শাঁখ বাজায়। কি অপূর্ব লাগে মেয়েটাকে। সব শিখেছে হয়তো মায়ের কাছে। কি আর মনে হয় আবার যদি আগে থেকে সব শুরু করা যেত, ইলোরা যদি ওই বাচ্চা মেয়েটার মতন আবার ছোট হয়ে যেত। উনি ধরে ধরে শেখাতেন অনেক কিছু। কিছুই শেখানো হয়নি ওকে। ও সন্ধেটাও দিতে জানে না। কিয়া ঘরের দিকে ফেরেন মোহনের কাছে ক্ষমা চাইতে। মোহন বিছানায় উপুর হয়ে শুয়ে নিজের হাতেই নিজের মাসল ম্যাসাজ করছিল। আবার কোমরের ব্যথাটা চাগার মারছে। হঠাৎ কোমরে ঠান্ডা হাতে স্পর্শ। কার? ইলোরার কি? ঘাড় ঘুরিয়ে মোহন দেখে ইলোরা নয়, কাকিমা। কাল সিঁড়িতে লেগেছিল না? তখন তোমার মুখ দেখেই বুঝেছি। মোহন উঠে বসতে বসতে বলল, ও এমন কিছু নয়। উঠলে কেন? শুয়ে পড়ো। আমার কাছে অমৃতাঞ্জন আছে, আমি ম্যাসাজ করে দিচ্ছি। এই প্রস্তাবে মোহন যথেষ্ট সংকোচ বোধ করে। অযথাই পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে নিতে নিতে বলে, না না ঠিক আছে, এটা পুরনো ব্যথা, খেলতে গিয়ে লেগেছিল। কখনো সখনো বাড়ে, আবার নিজের থেকেই ঠিক হয়ে যায়। কেয়া মোহনের কথা কানে না নিয়ে ঘরের তাকে রাখা নিজের পার্স খুলে অমৃতাঞ্জনটা নিয়ে আসেন। তারপর প্রায় জোর করেই মোহনের দুই কাঁধ ধরে ফের বিছানায় শুয়ে দেন। মোহন বাধা দেয় না। সম্ভবত ব্যথাটাই চাইছিল কারো শুশ্রূষা। উপুর হয়ে শোয় মোহন। অসাধারণ একটা সেবার হাত নেমে আসে উন্মুক্ত পিঠে। পরম মমতায় কেয়া মালিশ করতে থাকেন মোহনের ব্যথার জায়গায়। যেভাবে মানুষ বিরল প্রজাতির গাছের পরিচর্যা করে, কেয়া জানেন মোহন তার পরিবারের অক্সিজেন। একে কিছুতেই হারিয়ে যেতে দেবেন না। মোহনেরও চোখ বুজে আসে। কাকিমার সম্বন্ধে সমস্ত তিক্ততা দ্রবীভূত হতে থাকে। এত ভালো মালিশের অভিজ্ঞতা মোহনের নেই। আরামের শিকল ক্রমশ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। এবং তখনই মোহনের উপলব্ধি হয় শুধুমাত্র চাবুক নয়, সেবা দিয়েও মানুষকে কৃতদাস বানানো যায়। এইসব ভাবার সত্ত্বেও মোহন উঠতে পারে না। চিড়িয়াখানা সাপের মতন পড়ে থাকে। ছাদে ইলোরার খালিক মনে হচ্ছে এই হয়তো মোহন উঠে এলো, এই হয়তো মোহন উঠে এলো।
অথচ আসছে না। অন্ধকার সমুদ্রে আজ ভীষণ ঢেউ, উথাল পাথাল হাওয়া। সিগালের ডানা ওই হাওয়ার ধকল নিতে পারেনি বলে একটাও সিগাল উড়ছে না আজকে। এই বাড়িটা সমুদ্রের এতই কাছে যে ইলোরার মনে হয় ও যেন ভূখণ্ডের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে অনেক প্রশ্ন নিয়ে। অথচ সমুদ্রই নিরন্তর প্রশ্নের মতন ঢেউ নিয়ে আছড়ে পড়ছে সৈকতে। এই সময় মোহনকে বড্ড পাশে পেতে ইচ্ছে করছে ইলোরার। আজ প্রপিতামহকে সমুদ্রবেলায় পায়চারি করতে দেখা যাচ্ছে না। আজ তো সমুদ্রের দুর্যোগের রাত্রি, আজ কোনো সম্ভাবনাই নেই ওর জাহাজ আসার। অন্ধকারের মধ্যে প্রচণ্ড অভিমানের মতন জল ফুলে উঠছে মন্দির সমান। কোণারকের মন্দির জেগে উঠছে কালো সমুদ্রে। নক্ষত্র আড়াল করা মন্দির গাত্রে মানুষের বাধ্যতামূলক জীবন প্রবৃত্তি। আজ বিকেলেই কোণারক দেখেছি ইলোরা, একা একা। মোহনের মুড অফ ছিল, ও গাড়িতে ফিরে গিয়েছিল। বেশ ফাঁকা ছিল মন্দির চত্বর, কোনো ট্যুরিস্ট বাস তখনও এসে পৌঁছয়নি। এতটা একা একা কোণারক দেখা ঠিক হয়নি। সন্ধে ছোঁয়া বিকেলের ভিতর মৃত্যুগন্ধ নিয়ে মন্দিরটা দাঁড়িয়েছিল। মিথুন মূর্তিগুলো যেন অভিশাপগ্রস্ত। বহুযুগ আগে কারো রূঢ় অভিশাপে তারা স্থির। নাক ক্ষয়ে গেছে, হাত খসে গেছে, চোখ উপড়ে গেছে, তবু নিজেদের ভঙ্গি বদলাতে পারেনি। সেই মন্দির আবার জেগে উঠছে সমুদ্রে। চাপা গোঙানির মতন কান্না ভেসে আসছে জলের মধ্যে জেগে ওঠা মন্দির থেকে। কান্নাটা ভীষণ চেনা চেনা। অনেক সংসার থেকে, দাম্পত্য থেকে এই কান্না উঠে আসতে শুনেছে ইলোরা। বিয়ের পেনেতে বসার আগে লহরী এইরকম করেই গোঙাচ্ছিল। বাড়ির কাজের মাসি একই সুরে তার মাতাল স্বামীর জন্য কাঁদে, প্রেমে ঠকে যাওয়া বান্ধবী কাঁদে, শৈরিনী স্ত্রীর জন্য রোগা স্বামী কাঁদে। ইলোরার একদম ভালো লাগেনি কোণারক। বন্ধুদের মুখে কোণারক সম্বন্ধে কত কথা শুনেছিল, কিচ্ছু মেলেনি। কেন মেলেনি? তাহলে কি ভুল মন্দির দেখে এলো ইলোরা? আচ্ছা, মোহন ওপরে আসছে না কেন? সমুদ্র থেকে মুখ ফেরায় ইলোরা। মনটা বিক্ষিপ্ত হয়ে পড়েছে, মাথাটা ঠান্ডা করতে হবে। নিচে বোধহয় ভাই, মোহন সব জমিয়ে আড্ডা মারছে। ইলোরা ছাদের সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচের ঘরগুলো থেকে আড্ডার কোনো হইচই ভেসে আসছে না, সব চুপচাপ। তাহলে কি ইলোরাকে ফেলে ওরা আশেপাশে ঘুরতে বেরিয়েছে? ঘরের আলো জ্বলছে কেন? পায়ে পায়ে ঘরের সামনে এসে চমকে ওঠে ইলোরা। মোহনের খোলা পিঠে মা মালিশ করে দিচ্ছে। মায়ের জাদু ভরা হাত মোহনের কোমরের ওপর ঘুরে বেড়াচ্ছে। চোখ বুজে ফেলে ইলোরা। চোখের পাতাগুলো কিসের আঠায় যেন আটকে গেল, কোনোদিনই আর খুলবে না। মনে পড়ে গেল প্রপিতামহর কথা। উনিও কি এরকম কোনো দৃশ্যের সামনে চোখ বুজে ফেলেছিলেন? আর কোনোদিন খোলেননি? পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে মনে হয়। ভীষণ পালাতে ইচ্ছে হয়, ভীষণ। ইলোরা পিছু হটতে শুরু করে, এক পা দু পা, তারপর ঘুরে ছুট দিতে গিয়েই একটা কিছুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। ইলোরা পড়ে যায়। চোখ খুলে দেখে বারান্দায় রাখা একটা চেয়ারকে সঙ্গে নিয়ে পড়েছে। প্রচণ্ড আওয়াজ হয়েছে। ঘর থেকে ছুটে এসেছে মা, মোহন, পাশের ঘর থেকে ভাই আর ঠাম্মা। মোহন ইলোরার হাত ধরে ওঠায়। হাঁটুতে বেশ লেগেছে, অবশ হয়ে আছে, তবু কোনো ক্রমে উঠে দাঁড়ায় ইলোরা। মা বলে, খাটে গিয়ে বস, আমি একটু জল ন্যাকড়া লাগিয়ে দিচ্ছি, এখন তো বরফও পাওয়া যাবে না। না না, লাগবে না, আমার খুব একটা লাগেনি। গলায় বেশ প্রত্যয় মিশিয়ে বললেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ির দিকেই ফিরতে থাকে ইলোরা। সুধাময়ী বললেন, এই তো ছাদ থেকে ঘুরে এলি, আবার যাবি? তোকে দেখছি ছাদে পেয়েছে, তা হঠাৎ পড়ে গেলি কেন রে? মাথা টাথা ঘুরে যায়নি তো? চোখ বুজে হাঁটা প্র্যাকটিস করছিলাম, অন্ধদের মতো, বলেই ইলোরা হেঁটে যাচ্ছে ছাদের দিকে। ওর অন্ধদের মতো হাঁটার কারণটা কেউ কিছু বোঝেনি। কেয়া শুধু ইশারায় মোহনকে ইলোরার সঙ্গে যেতে বললেন। প্রাচীন চওড়া সিঁড়িটা বেয়ে উঠে যাচ্ছে ইলোরা। আজও সিঁড়িতে অন্ধকার, আকাশের আবছা আলো। কাফতান না কি বলে যেন, সেটা পড়েছে ইলোরা। অনেকটা জাপানি কিমানো টাইপের দেখতে। সিঁড়ির নিচ থেকে মোহন দেখছে ইলোরার মাথায় নক্ষত্ররা ছেয়ে আছে।
সিঁড়িটা উঠে গেছে অন্ধকার ভেদ করে। ছায়ার শরীরে ইলোরাকে চেনা যাচ্ছে না। মোহনও সিঁড়ি ভাঙে। আচমকা ইলোরা ঘুরে দাঁড়ায়, মোহনকে বলে, আচ্ছা, তুমি ছোটবেলায় কোনোদিন স্ট্যাচু খেলেছ? হ্যাঁ। হঠাৎ স্ট্যাচু খেলার কথা এলো কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে মোহন। ইলোরা কোনো উত্তর দেয় না। ওরা ছাদে উঠে এসেছে। মোহন আবার বলে, কি হলো বললে না? হঠাৎ স্ট্যাচু খেলার কথা মাথায় এলো কেন? জানো মোহন, কোণারকের মূর্তিগুলো দেখে আমার মনে হচ্ছিল ওদের যেন বিধাতা অথবা তার থেকেও শক্তিমান কেউ স্ট্যাচু দিয়ে ভুলে গিয়েছিল স্ট্যাচু ভাঙার কথা বলতে। তো মা যখন তোমার কোমর মালিশ করে দিচ্ছিল, আমার ভীষণ ভয় হচ্ছিল যদি সেই শক্তিমান হঠাৎ উদয় হয় তোমাদের স্ট্যাচু করে দেয়, তুমি তো আর কোনোদিন ফিরতে পারবে না। উফ, তুমি কেন এসব এলোপাতাড়ি কথা ভাবছো বলো তো? তোমার মন ছোট হয়ে যাচ্ছে ইলোরা। হাঁটা থামিয়ে দেয় ইলোরা। ইলোরা মোহনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে হিস হিসে গলায় বলে ওঠে, আমার মন ছোট হয়ে যাচ্ছে? আমি আমার মাকে চিনি মোহন। মা তোমাকে বশ করে ফেলেছে। এবার তুমি ভেড়া হয়ে যাবে। শাট আপ, ইউ শাট আপ। চেঁচিও না। তুমি কেন মায়ের জালে জড়াচ্ছ মোহন? তুমি কি বিমান কাকু? জানো, এই বিমান কাকু একবার আমাকে পড়াতে বসে লোডশেডিংয়ের ফাঁকে জড়িয়ে ধরেছিল। তখন আমার ক্লাস 7। এই ঘৃণ্য মানুষটার উপস্থিতি আজও আমার সহ্য করতে হয় মায়ের কারণে। মা মানেই সংসার, মা মানেই খেতে পাওয়া, পোশাক পাওয়া, ওষুধ পাওয়া। সেই মা যে মানুষটাকে মেনে নিয়েছে, তার বিরুদ্ধে কিছুই বলতে পারিনি মাকে। কিন্তু তারপর থেকেই লোকটাকে ঘেন্না ছাড়া কিছুই করতে পারিনি। এতদিন পর লোকটা বোধহয় বাতিল হয়ে গেল। মায়ের পরের শিকার এখন তুমি মোহন, তুমি। ইলোরার কথায় মোহন আমূল কেঁপে ওঠে, হতবাক হয়ে যায়। এত ঘৃণা বসা ছিল এইটুকু মেয়ের মধ্যে। মোহন এগিয়ে যায় ইলোরার দিকে। একটু দূরে ছাদের পাঁচিলে ঠেস দিয়ে বাচ্চা মেয়ের মতন ইলোরা কাঁদছে। ওর মাথার উপরেই ম্রিয়মান চাঁদ। পুরীতে এসে অবধি মোহন চাঁদ দেখেনি। সমুদ্রের বিশালতায় চাঁদ নগণ্য হয়ে গিয়েছিল, খেয়ালই করেনি। আজ সেই চাঁদ সহদরার মতন ইলোরার মাথার কাছে এসে সান্ত্বনা দিচ্ছে। মোহন ইলোরার মুখোমুখি এসে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে ইলোরা মোহনের বুকের মধ্যে সেঁধিয়ে যায়। যে হাতে আঁকড়ে ধরেছিল মোহনকে, সে হাতের ভাষা ক্রমশ পাল্টাতে থাকে। ছাদে শুয়ে তারাদের মনে হয় শস্যর বীজ। কালো আকাশ থেকে কে যেন ছুঁড়ে দিচ্ছে ইলোরার দিকে। চরাচর নিস্তব্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়। সমুদ্রের ঢেউ চড়ে আছড়ে পড়ার আগে অপেক্ষা করে। পৃথিবীতে আবার একটি জন্মের সম্ভাবনা দেখা দিচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ইলোরার মনে পড়ে বংশের অভিশাপের কথা। এই জন্ম সম্ভাবনার মধ্যে কোনো অভিশাপ নেই তো? ইলোরা ছিটকে উঠতে যায়। না শব্দটা গলায় এসেও কেন জানি আটকে যায়। ক্লান্ত কৃষকের মতন মোহন ক্ষেতের ওপরেই শুয়ে পড়েছে, আর ইলোরা স্ট্যাচু হয়ে যায়। রাস্তা চলতে চলতে ইদানিং হঠাৎ দাঁড়িয়ে পড়েন রজতকান্তি। কান পাতেন বাতাসে। কিছুদিন হলো রাজনগরে একটা বাইক ঘুরে বেড়াচ্ছে, যার হর্নটা বাচ্চার কান্নার মতো। রজতকান্তি তককে তককে আছেন ওই বাইক চালককে ধরতে হবে। প্রথমে অনুরোধ করবেন, যদি না শোনেন তখন খুনের ষড়যন্ত্র করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজনগর অনেক বদলে গেছে। পুরী থেকে ফেরার পর খবর পেলেন ঘড়িবাড়ি ভাঙা শুরু হয়ে গেছে। দৌড়ে গেলেন। চোখের সামনে দেখলেন বংশের ঐতিহ্যবাহী বাড়িটা বিনা কোনো যুদ্ধে মাটিতে মিশে যাচ্ছে। রোজ যেতেন ভাঙা দেখতে। নিজের মাকেও বলেছিলেন, চলো মা, দেখবে চলো ঠাকুরদার হাড়গোড় কীভাবে ভেঙে ফেলা হচ্ছে। সুধাময়ী দেখতে রাজি হননি। রোজ এক একটা দেওয়াল, গম্বুজ, থাম ভাঙা দেখে বাড়ি ফিরে এসে রজতকান্তি আবিষ্কার করতেন তার মায়ের মুখে আরও একটা নতুন রেখার সংযোজন হয়েছে। একসময় গম্বুজের মাথার সেই ঘড়িটা নামানো হলো। ঘড়িটা তখনও চলছিল। কাঁটাগুলো বলি হওয়া পাঁঠার পায়ের মতো ছটফট করছিল। ঠিক তখনই শুনেছিলেন সেই হর্নের শব্দ।
অবিকল বাচ্চার কান্নার মতো। বাইকটা ঘড়িবাড়ির চত্বর ছেড়ে চলে যাচ্ছে, সেই থেকে বাইকটা রাজনগরে ঘুরে বেড়াচ্ছে। বাইক চালকের মুখটা দেখতে পাননি, পিছনটা দেখেছিলেন মোটা সোটা একটা লোক বাইকটা চালাচ্ছে। এইরকমই একটা বাইক বিমানদের বাড়ির সামনে স্ট্যান্ড করানো আছে দেখে অফিস ফেরত রজতকান্তি বিমানদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন। চালক বেরিয়ে আসছে না, তার বদলে বিমানদের জানালা দিয়ে আসছে শিলার হাসি এবং কথার আওয়াজ। শিলাকে বোধহয় কেউ শক্তিশালী জোকস বলেছে, নইলে শিলা তো সহজে হাসে না। রাজনগরের মতো শিলাও অনেক বদলে গেছে, এখন খুব সাজগোজ করে, প্রায়ই কলকাতায় বেড়াতে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বাইক চালক বেরিয়ে এলো না, রজতকান্তি নিজের বাড়ির উদ্দেশ্যে পা চালালেন। পুরী থেকে ফেরার পর বাড়িও অনেক বদলে গেছে, ঘরগুলো বড় বড় হয়ে গেছে, পার্টিশন উঠে গেছে, আর সব থেকে যেটা ভালো খবর, মেয়ের বিয়েও হয়ে গেছে। বিয়ে হওয়ার পর মেয়ে শ্বশুরবাড়ি যায়নি, স্যানিটোরিয়ামে গেছে। ওর গুরুতর রোগ। পুরীতে এক সকালে আবিষ্কার হয় তার মেয়ে বোবা হয়ে গেছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কথা বলছে না। সেই বোবা মেয়েকে নিয়ে রাজনগরে আসা হলো, ডাক্তার সরকারকে দেখানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। রজতকান্তি বুঝেছিলেন বংশধারায় অভিশাপ প্রবাহিত হচ্ছে। ডাক্তারবাবু অবশ্য স্বীকার করলেন না, বললেন সাময়িক কোনো শক পেয়ে এরকম হয়েছে। মেয়েটা ডাক্তারের কথা বোঝেনি, ও ভেবেছিল ওর রোগটা বাবার মতোই। তাই একদিন রোগটা তড়িঘড়ি করে সারাতে গিয়ে রজতকান্তির ট্যাবলেট একসাথে অনেকটা খেয়ে নিয়েছিল। তারপর হাসপাতাল, দৌড়াদৌড়ি। মোহন চাকরি করতে কোথায় যেন চলে গিয়েছিল, ওকে ডেকে পাঠানো হলো। তারপর মা আর কেয়া মিলে কী সব যুক্তিফুক্তি করে মেয়েটার বিয়ে দিয়ে দিল মোহনের সঙ্গে। সেই বিয়েতে কোনো উৎসব নেই, প্যান্ডেল নেই, লোকজন নেই, শুধু মোহনের দাদা বৌদি আর রজতকান্তির বাড়ির মেম্বার। ভর দুপুরে খাঁ খাঁ রোদ্দুরে হন্তদন্ত হয়ে ম্যারেজ রেজিস্টার এলো, বিয়ে হলো, শৈশাবুত হলো। রজতকান্তি শখ করে টেপ রেকর্ডারে সানাইয়ের ক্যাসেটটা চালিয়েছিলেন, কেয়া ধুমকে সেটা বন্ধ করে দিয়েছিল। কেয়া কিন্তু সেদিন মেয়েকে বেনারসি পরাতে ভোলেনি। হলুদ বেনারসি, সোনালি জরির কাজ, যেন নবান্নের আগে ধানে উপচে পড়া মাঠ। তারপর মোহন সিঁদুর দিয়ে সেই মাঠে লাল আলপথ টেনে দিল। এই জমিতে বৃষ্টির আর কোনো দরকার নেই জেনেও রজতকান্তি মেয়ের মাথার ওপর মুখ রেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। ওরা মেয়েকে শ্বশুরবাড়ি নিয়ে যাবার বদলে স্যানিটোরিয়ামে নিয়ে গেল। কেন ঠিক বুঝতে পারেন না রজতকান্তি। মেয়েটা বোবা হয়ে গেছে তাই, নাকি অন্য আরও কিছু? কান্নার হর্ন লাগানো বাইকটা যখন রাজনগর জুড়ে ঘুরে বেড়ায়, তখনই রজতকান্তির মনে হয় ওই হর্নের আওয়াজের মধ্যেই লুকিয়ে আছে মেয়েকে পাগলা গারদে নিয়ে যাওয়ার রহস্য। রহস্যটা কিছুতেই ভেদ করে উঠতে পারেন না রজতকান্তি। এখানে প্রায়ই রামধনু ওঠে, এখানেও একটা সমুদ্র আছে, তবে তা এখনও দেখেনি ইলোরা। বিকেলবেলা নার্স ওকে সঙ্গে নিয়ে বেড়াতে যায়, তখন সমুদ্র পিছিয়ে যায় অনেকটা। ভেজা বালির ওপর রামধনুর ছায়া পড়ে। ইলোরার মনে পড়ে ভাইয়ের কথা। একদিন সমুদ্র পাড়ে দাঁড়িয়ে মন দিয়ে দেখছিল রামধনু, এমন সময় গুমগুম শব্দ। ইলোরা চমকে ওঠে। নার্স বলেছিল, ভয় পেও না, ওটা মিসাইল টেস্টের আওয়াজ। একটু দূরেই মিলিটারি ঘাঁটি, তো ওরা মাঝে মধ্যেই সমুদ্রের দিক করে মিসাইল টেস্ট করে। ইলোরা অবাক হয়ে গিয়েছিল। ওরা মিছিমিছি মিসাইল টেস্ট কেন করে? ওরা কি রামধনু লক্ষ্য করে মিসাইল ছোড়ে, ভাঙতে চায়? মা আর মোহন এখানে দিয়ে গেছে, কতদিন আগে কে জানে। শরীরটা ক্রমশ ভারী হয়ে আসছে। বাগানে হাঁটতে গেলে ইদানিং হাঁপ ধরে যায়। চেয়ারে বসে পড়ে ইলোরা। বাগানে কত রকম গাছ, কত রকম ফুল। যে বাড়িটাতে ইলোরা থাকে তার বেশিরভাগ জানলা কাচের, বড় বড় জানলা। বাগানে বসে ইলোরা দেখে কাচে পুরো বাগানটা প্রতিফলিত হয়েছে। তখন মনে হয় বাড়িটা বুঝি কোনো জঙ্গলের মধ্যে। নিজেকে নির্বাসিত মনে হয়। ট্রেনে আস্তে আস্তে ইশারায় মোহনকে অনেকবার জিজ্ঞাসা করেছে ইলোরা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মোহন, মা কেউই কোনো উত্তর দেয়নি। শুধু ট্রেনটা এগিয়ে চলছিল সুতীব্র গতিতে। ইলোরার মনে পড়ে যাচ্ছিল বহুদিন আগে দেখা এক স্বপ্নের কথা।
সেই ট্রেনটা যেটার মধ্যে এক গাদা শিশু পাহাড়ের গা বেয়ে ট্রেনটা চলছে, বাচ্চাগুলো হাসছে খেলছে, ওরা কোথায় যাচ্ছে জানে না। এদিকে ট্রেনের ড্রাইভার ছোট্ট অহিভূষণ হঠাৎই ভুলে গেছে গাড়িটা কিভাবে চালাতে হয়। ট্রেনটা ক্রমশ ঢুকে যাচ্ছে কুয়াশায়। এরপরেই কি গভীর খাদ? ইলোরার মনে হয় ওর শরীরের মধ্যে হয়তোবা একটা অহিভূষণ বড় হচ্ছে। বাড়ি থেকে চলে আসার সময় ঠাম্মা ভীষণ কাঁদছিল। ঠাম্মা এর আগে কখনো কেঁদেছে কিনা ইলোরার মনে পড়ে না। ঠাম্মার শরীরের ভেতরে একটা আস্ত নদী ছিল যে আগে কখনো তা বোঝা যায়নি। ঠাম্মা এখন কেমন আছে? এখানকার ডাক্তারবাবু অনেকটা পাদ্রির মতো দেখতে, সব সময় একমুখ নির্মল হাসি। এখানে আরও রোগী আছে। ডাক্তারবাবু রোগীদের নিয়ে বাগানে হাঁটেন, গাছ ফুল চেনান। ইলোরা ওদের সঙ্গে সচরাচর যোগ দেয় না। ওর এত ফুল পছন্দ নয়। ওর এখন অপুষ্পক উদ্ভিদ হয়ে যেতে ইচ্ছে হয়। বাগানের দোলনাটা থেকে কেউ যেন উঠে যায়। শূন্য দোলনাটা যখন নিজে থেকেই দোলে বেশ ভালো লাগে ইলোরার। দোলার সঙ্গে সঙ্গে একটা ক্যাঁচ ক্যাঁচ ধাতব আওয়াজ হয়। রাতে ঘুমের মধ্যেও আওয়াজটা ফিরে আসে। তখন ইলোরা একলা ঘরে জেগে ওঠে, নিজের ভারী পেটে হাত বোলায়। কমাস কে জানে। পুরী থেকে ফেরার পর একদিন সমস্ত শরীর গুলিয়ে বমি পেল। সমস্ত কিছু টলমলো করছিল। এরকম বমি পাওয়ার অভিজ্ঞতা ওর ছিল না। যেন পৃথিবীর নিচে পুরো জলভাগ গুলিয়ে উঠছিল। তারপর বারংবার বমি। ইলোরা বুঝতে পেরেছিল সে আসছে, কিন্তু সে যে আসুক এটা ইলোরা চায় না। মায়ের প্রতি প্রতিশোধ স্পৃহা থেকে যার জন্ম, বংশের রোগ যার জিনে প্রবাহিত হওয়ার সম্ভাবনা প্রবল, যে বড় হয়ে ঘড়িবাড়ি দেখতে পাবে না, যার মাও তো দুশ্চরিত্রা হতে পারে, বাবা পাগল হতে পারে, তার কি হবে এখানে এসে? বমির আওয়াজ সেদিন কেউ পায়নি। মা বাড়ি ছিল না, ঠাম্মা উদয় টিভি দেখছিল, বাবা অফিসে। মুখ ধুয়ে উঠে দাঁড়িয়েছিল ইলোরা। বাড়ির পাশেই ইতু দিদার নার্সিংহোম। ভেবেছিল ইতু দিদাকে সব বলবে। ইতু দিদা ছোটবেলা থেকেই দেখছে ইলোরাকে। চট করে শাড়ি পরে নিয়ে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। ইতু দিদাকে সমস্তটা বুঝিয়ে বলবে, আর বলবে যে আমি সন্তান চাই না দিদা, তুমি যা হোক একটা ব্যবস্থা করে দাও, আমি তো তাড়াতাড়ি এসেছি। নার্সিংহোমের সামনে এসে ইলোরার খেয়াল হয়েছিল পুরীতে সেই রাতের পর থেকে সে তো কথাই বলতে পারছে না। কথা এসে মুখে ভিড় করছে, শব্দ হয়ে বেরোচ্ছে না। অন্যদের কথা বুঝতে পারছে সব। ইতু দিদাকে কি করে বোঝাবে নিজের সমস্যা? নার্সিংহোমের দোরগোড়া থেকে ফিরে এসেছিল। বাড়িতে এসে বাবার ট্যাবলেটগুলো একটার পর একটা খেতে শুরু করেছিল। তারপর যখন ঘুম ভেঙেছিল সামনে দেখল মোহনের বৌদি। বৌদি অনেক করে বোঝাচ্ছিল ইলোরাকে, বলছিল সন্তান নষ্ট না করতে। কণা চলে যাওয়ার পর থেকে ওদের বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা। মোহনও কণাকে প্রচণ্ড ভালোবাসত। নির্বাক মুখে শুনেছিল বৌদির কথা। মুখের ভেতর মোহনের নাম এসেছিল। জিজ্ঞেস করতে গিয়েছিল মোহনকে খবর দেওয়া হয়েছে, কিন্তু ঠোঁট ফুঁটে কথাগুলো বেরোয়নি। একটু দূরে মা দাঁড়িয়েছিল। মা বুঝতে পেরেছিল ইলোরার কথা। বলেছিল, হ্যাঁ মোহনকে খবর দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে অন্তত একদিন তো লাগবে আসতে। তার আগে তুই সুস্থ হয়ে ওঠ, হাসপাতাল থেকে বাড়ি যেতে হবে তো। রাজনগরের সেই হাসপাতালটাও রাজকৃষ্ণ চৌধুরীর উদ্যোগে তৈরি। তিনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তারই বংশের কোনো মেয়ে বিষ খেয়ে এই হাসপাতালে এসে পড়ে থাকবে। তার পরের দিনই ইলোরা বাড়ি ফিরে এসেছিল। মোহন ফিরল শিলিগুড়ি থেকে। চাকরিতে এখন ওখানেই পোস্টিং হয়েছে। বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি করেনি মোহন। তাহলে কি মোহন ইলোরাকে ভালোবাসে, নাকি কণার জায়গাটা যে ভরাতে আসছে তার জন্যই বিয়েটা করল? তাকে তো ইলোরা আসতে দেবে না। বাড়ির লোক বোধহয় বুঝতে পেরে গিয়েছিল ইলোরার অভিসন্ধি, তাই এই নির্বাসন। এখানকার সবাই সতর্ক দৃষ্টি রেখেছে ইলোরার প্রতি। এখানকার বাগানের গাছপালাও নজর রাখে ইলোরার ওপর। একদিন গভীর রাতে টের পেল বীজের কি অসম্ভব শক্তি। মাথা ফাটিয়ে ওই বীজাঙ্কুর বেরিয়ে আসতে চাইছে।
চেতনা জুড়ে যন্ত্রণাটা ধারণ করল ইলোরা। কেউ ডাকল না। উন্মাদের মতো যন্ত্রণাটা শরীরে ঘুরে বেড়াতে লাগলো। কখন যে সংজ্ঞা হারিয়েছিল খেয়াল নেই। জ্ঞান ফিরল অ্যাম্বুলেন্সে। স্ট্রেচারে শুয়ে টের পেয়েছিল বাইরে ভোর হচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একজন নার্স। ইলোরা জানে ও এখন স্যানিটোরিয়াম থেকে নার্সিংহোমে যাচ্ছে, ওখানেই বাচ্চাটার জন্ম হবে। এইরকমই কথাবার্তা ওরা বলাবলি করত। এরা কি বাড়িতে খবর পাঠিয়েছে? মা মোহন আসার আগেই বাচ্চাটা হয়ে গেলে ভালো হয়, বাচ্চাটা নিয়ে পালাতে হবে। কিন্তু কোথায়, কত দূর? এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না ইলোরা। স্টেশনটাই বা কোন দিকে? অ্যাম্বুলেন্সের সাইরেন থামল। সামরিক তৎপরতায় স্ট্রেচার শুদ্ধ ইলোরাকে নামানো হলো। তারপর দীর্ঘ করিডর পেরিয়ে সোজা ওটি। এত দ্রুত ইলোরা ওটিতে ঢুকে গেল যে সময় ওকে ধরতে পারল না। সময় অপারেশন থিয়েটারের বাইরেই দাঁড়িয়ে রইল। তারপর ঠিক কদিন পর নাকি কত যুগ পর গভীর ঘুমের পাতালে একটা কথা এসে পৌঁছল, তোমার মেয়ে হয়েছে। ওকে বেডে দিয়েছে। এই ঘরে 6টা বেড, প্রত্যেকটাই ভর্তি। ও ঘরের মায়েদের বাচ্চাগুলো ঘরের কোণে ছোট ছোট দোলনা বিছানা রাখা হয়েছে। মেয়েকে ওরা একবার দেখিয়ে গেছে। মা আর মোহন এখনো এসে পৌঁছয়নি। নার্সগুলো একটু অন্যমনস্ক হলেই বাচ্চাটাকে নিয়ে পালাতে হবে। একবার দেখেই বাচ্চাটার প্রতি মায়া জন্মে গেছে ইলোরার। এই বাচ্চাকে নিয়ে কোথায় যাবে সে? কোথাও যদি বাচ্চা মমি করার কারখানা থাকতো ভালো হতো। মায়া অনন্তকাল রয়ে যেত, মানুষ করার ঝুঁকি নিতে হতো না। আশেপাশে নার্সরা নেই, অন্যান্য মায়েরাও ক্লান্তিতে চোখ বুজে আছে। ইলোরা উঠে পড়ে। সারা শরীর জুড়ে টাটানি, পায়ের চেটো অবশ হয়ে আসছে। তবু মাটিতে পা রাখি ইলোরা। ঠান্ডা। দৌড়তে দৌড়তে স্টেশনে পৌঁছে গেছে। প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আগেকার ধরনের ট্রেন। ট্রেন হুইসেল দিচ্ছে। বাচ্চা কোলে ইলোরা দৌড়ে ট্রেনে ওঠে। ট্রেন গড়াতে শুরু করে দিয়েছে। কেউ তাড়া করে আসেনি ইলোরাকে, কেউ টেরও পায়নি। ইলোরা নিশ্চিন্ত হয়। ট্রেন স্পিড নিয়েছে, কিন্তু গতি অন্য ধরনের, মসৃণ নয়। হুইসেলটাও প্রাচীনকালের কয়লা ইঞ্জিনের মতো। এত প্রাচীন ট্রেন চাক্ষুষ কখনো দেখেনি ইলোরা। সিনেমায় হয়তো দেখেছে। ট্রেন চলছে দুলে দুলে, মাঠ ঘাট প্রান্তরে ছিঁটে ফোঁটাও আধুনিকতা নেই। ইলেকট্রিক তার নেই। বেশ ভালো লাগছে ইলোরার। ট্রেনের বাইরে ইলেকট্রিক তার দেখলে মনে হয় কে যেন প্রান্তরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কিন্তু বাচ্চাটা কাঁদছে না, নিজের মনে হাসছে। ওর কি মন তৈরি হয়েছে? এবার চোখ যায় ট্রেনের অন্য যাত্রীদের দিকে। যাত্রীদের বেশবাস প্রাচীনকালের মতো। ফুলছাপ টিনের তোরঙ্গ, পোঁটলা পুটলি নিয়ে সবাই উদাসীন দৃষ্টি নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো উৎকণ্ঠা নেই। কোথায় যাচ্ছে এসব এরা? ট্রেন আবার হুইসেল দিচ্ছে। অনেক ছোট ছোট স্টেশনে গাড়িটা দাঁড়িয়েছে। কিছু লোক নেমেছে, কিছু লোক উঠছে। সবাই কেমন প্রাচীনকালের। একটা পছন্দসই স্টেশন এলে ইলোরাও নেমে পড়বে ঠিক করল। সেই রকম স্টেশন একটা এলো, কিন্তু ইলোরা আশ্চর্য হয়ে দেখল স্টেশনের নাম রাজনগর। বাচ্চাকে বুকে নিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে এলো। লাল সুরকি বিছানো প্ল্যাটফর্ম, 2-1 যাত্রীও নেমেছে। দূরে এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হয় ইলোরা। লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা বৃদ্ধের, পিছনে দুহাত রেখে কারুর অপেক্ষায় আছেন। পরনে ধুতি জোব্বা। ওর দুপাশে 2জন সাধারণ চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। বৃদ্ধকে আরেকটু খুঁটিয়ে লক্ষ্য করতে গিয়ে ইলোরা একই সঙ্গে 2টো জিনিস আবিষ্কার করল। বৃদ্ধটি অন্ধ এবং উনি রাজকৃষ্ণ চৌধুরী। ইলোরা পায়ে পায়ে এগিয়ে যায় বৃদ্ধর সামনে। ইলোরার পায়ের আওয়াজ থামলে রাজকৃষ্ণ চৌধুরীর অন্ধ চোখের পাতা দুটি সচকিত হয়। উনি বললেন, এসেছিস মা? চল, বাইরে গাড়ি অপেক্ষা করছে। ইলোরা দেখে সত্যি স্টেশনের বাইরে একটা ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ঘোড়াগুলো পা ঠুকছে মাটিতে। তারপরেই ফাঁকা মাটির রাস্তা আর তার দুপাশে ধু ধু মাঠ।
দূরে ঘড়িবাড়ির মতন একটা বাড়ির চূড়ও দেখা যাচ্ছে না। ইলোরা তার প্রপিতামহকে বলে, আমি আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আপনি একে অভিশাপ মুক্ত করুন, আপনি আশীর্বাদ দিন। মেয়েকে বুকে নিয়ে ইলোরা ঝুঁকে রাজকৃষ্ণ চৌধুরীকে প্রণাম করতে যায়। রাজকৃষ্ণ বলে ওঠেন, কামনা করি এই সন্তানের জন্য আকাশ নির্মল হোক, বায়ু পবিত্র হোক। প্রণামরতা অবস্থায় ইলোরা মাথা তুলে একবার রাজকৃষ্ণ চৌধুরীর করতলের ছায়া দেখতে চেয়েছিল, কিন্তু দেখেনি। সরাসরি আকাশ দেখা যাচ্ছে। রাজকৃষ্ণ চৌধুরী আশীর্বাদ করার জন্য যে হাত উত্থিত করেছিলেন তার কবজির পর আর কিচ্ছু নেই। উনি আশীর্বাদ করার ক্ষমতা হারিয়েছেন। বিস্ময়ে হতবাক হয়ে ইলোরা জিজ্ঞেস করল, আপনার হাত কোথায়? কাল খেয়ে নিয়েছে মা, কাল খেয়ে নিয়েছে। ওরা ঘোড়াগাড়ি করে চলেছে। ঘোড়ার নাল ছোবল মারছে মাটিতে, ধুলো উঠছে খুব। মাঠের মধ্যে ঘড়িবাড়ি দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু আশ্চর্য, ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। কেন? কাঁটাগুলোই কি ফিরিয়ে দিল পুরনো রাজনগর? ইলোরা মেয়ের দিকে দেখে, মেয়েটা হাসছে, ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। হু হু করে হাওয়া ঢুকে আসছে গাড়িতে। নিজের মেয়েকে বুকের কাছে টেনে আড়াল করল ইলোরা। বাবা, মেয়ের ওপর এত টান! কার যেন কণ্ঠস্বর। ইলোরার ঘোর ভাঙে। সামনে নার্স দাঁড়িয়ে আছে। ইলোরা নিজেকে আবিষ্কার করে বাচ্চাদের দোলনা বিছানার সামনে। আসলে ও কোথাওই যায়নি। এতক্ষণ ধরে ও কিছুতেই বুঝতে পারছে না এত কটা বাচ্চার মধ্যে ওর সন্তান কোনটা, কাকে নিয়ে পালাবে ও। এখানে শুয়ে থাকা সবকটা শিশুকেই বড্ড নিজের বলে মনে হচ্ছে ওর। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের প্রত্নকন্যা উপন্যাসটি আজকে এখানেই শেষ হলো। আশা করি এই ছোট উপন্যাসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজ থেকে বা এই উপন্যাস থেকে নতুন আমার চ্যানেলটি শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন উপন্যাস নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।